আচ্ছা। ঠিক আছে। তো যে সিলেবাসটা দেখি, এটা যেটা সিলেবাসটা আছে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের, তো এই জিনিসটা একদমই নতুন। মানে তোরা যদি অ্যানালগ ইলেকট্রনিক্স পড়েছিস নিশ্চয়ই, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছিস কি? এবারেই আছে না? হ্যাঁ, মাইনরে ছিল। আচ্ছা, মাইনরে এবারে পড়েছিস। ফিজিক্সও আছে আর মাইনরেও পড়েছি। আচ্ছা। তো অ্যানালগ ইলেকট্রনিক্স বা ডিজিটাল ইলেকট্রনিক্সের থেকে এই মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার ব্যাপারটা একটু ডিফারেন্ট। মানে বেশ খানিকটা ডিফারেন্ট বলা যেতে পারে। মানে যদি আমি ভাবি হিস্টোরিক্যালি ব্যাপারটা এরকমই পড়ানো উচিত, অ্যানালগের পর ডিজিটাল এবং তারপরে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার। কিন্তু এই যে ডিজিটাল থেকে যে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের ট্রানজিশনটা, ওটা একটু বড় রকমের ট্রানজিশন। মানে আমরা ডিজিটালে কি ছোটো ছোটো সার্কিট দেখেছি, ন্যান্ড গেট এইসব দেখেছি, বা সিকোয়েন্সিয়াল লজিক দেখেছি, তারপরে কম্বিনেশনাল লজিক এগুলো বললাম, আর সিকোয়েন্সিয়াল সার্কিট দেখেছি, যেগুলো আমাদের ছিল রেজিস্টার কাউন্টার এইসবগুলো ফ্লিপ ফ্লপ ছিল, তাই তো? এগুলো পড়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। তো সেইখান থেকে এবার যখন মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে শিফট করছি, তো একটা হিউজ গ্যাপটা কীরকম না, এই মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার যে জিনিসটা, এর মধ্যেও ওই আলটিমেটলি ওই রকমই আছে। মানে ওখানেও হয়তো কোনো একটা রেজিস্টার আছে, কাউন্টার আছে, কিন্তু সেগুলো অনেক বেশি কম্বিনেশনে আছে। মানে ওখানে হয়তো 10,000টা রেজিস্টার আছে একটা শুধু মাইক্রো প্রসেসরে। তো তার কম্বিনেশন লাগিয়ে বিভিন্ন জিনিস আমরা এক্সিকিউট করব। তো মানে এতদিন যেটা আমরা সিঙ্গেল সিঙ্গেল ইউনিট হিসেবে পড়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সে বা অ্যানালগ ইলেকট্রনিক্সে, একটা বিজেটি পড়েছি বা মসফেট পড়েছি, বা ডিজিটালে আমরা সেটা একটা জেকে ফ্লিপ ফ্লপ পড়েছি। এবার সেইগুলোই কম্বাইন করে একটা গোটা হোল সিস্টেম, এবং সেই হোল সিস্টেমটা কীভাবে কাজ করবে সেটার পড়াশোনাটাই বেসিক্যালি মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো হ্যাঁ সিলেবাসটা যেটা আছে দেখ, প্রথমে ইন্ট্রোডাকশন টু মাইক্রো প্রসেসর যেটা আজকে পড়াবো। এর মধ্যে মাইক্রোপ্রসেসরের হিস্ট্রি, মানে কীভাবে মাইক্রোপ্রসেসর ইভলভ করছে আসছে সেইগুলো দেখব, এবং এর অ্যাপ্লিকেশান কোথায়, বেসিক্যালি মাইক্রোপ্রসেসর জিনিসটা কি এইটাই আজকে পড়ানো হবে। এবং এর বিভিন্ন স্পিড হয়, এবার ওয়ার্ড সাইজ, মেমোরি, এইসব ব্যাপারগুলো, এবং ক্লাসিফিকেশানটা কি, এটাও হিস্টোরিক্যাল ক্লাসিফিকেশানই। মানে হিস্টোরিক্যালি কীভাবে একটা মাইক্রোপ্রসেসর ইভলভ করছে, মানে একদম প্রথম মাইক্রোপ্রসেসর থেকে আজকে তুই যে কম্পিউটারে বা ল্যাপটপে বা যে ফোনেতে ক্লাস করছিস, সেখানে একটা প্রসেসর কিছু না কিছু ইউজ হচ্ছে, সেটাও একটা মাইক্রো প্রসেসর। তো এই যে ইভলিউশনটা, এই যে চেঞ্জটা, এটার রেসপেক্টেই টাইম ওয়াইজ ক্লাসিফিকেশান সেটা এখানে করা হবে, মাইক্রো প্রসেসর ক্লাসিফিকেশান। আর মাইক্রো কম্পিউটার কিছুই না, বাস একটা মাইক্রো প্রসেসর। বেসিক্যালি তোর কম্পিউটারটা, ওটা একটা বড় কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হচ্ছে ওটারই একটা ছোট ভার্সন, মানে একটা ছোট বোর্ডের মধ্যে থাকবে, যেটা বেসিক্যালি আর্ডুইনোকে তুই একটা মাইক্রো কম্পিউটার বলতে পারিস। তো এরকম ব্যাপার। আর বেসিক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, রাস্পবেরি পাই এটাও মাইক্রো কম্পিউটার। হ্যাঁ একদমই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই ইন্ট্রোডাকশন পার্টটাই দেখবো। আহ, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে দেখ, যেটা বলছি, আর প্রিরিকুইজিট বলতে ডিজিটাল ইলেকট্রনিক্সের মোটামুটি হালকা ধারণা থাকলে আমরা মোটামুটি এবার শুরু করতে পারবো মাইক্রো প্রসেসর। তাহলে যদি মাইক্রো প্রসেসর বলছি, তো আমরা তাহলে মাইক্রো প্রসেসর দেখ কথাটার মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে, একটা মাইক্রো আর একটা প্রসেসর, তাই তো? তাহলে একটা হচ্ছে মাইক্রো, আর একটা হচ্ছে প্রসেসর। তাহলে প্রথমে আমি যদি প্রসেসর জিনিসটাতে আসি, মাইক্রোটায় পরে আসছি, কেন মাইক্রো বলছি। তাহলে প্রসেসর মানে কি? প্রসেসর মানে যেটা বেসিক্যালি প্রসেস সামথিং, সেটাকে আমরা প্রসেসর বলি। তাহলে এবার বল, একটা মাইক্রো প্রসেসর আমরা কি প্রসেস করতে পারি, মানে ইন জেনারেল কি মনে হচ্ছে কি? বা তোরা নিশ্চয় আরডুইনো বা এই যে রাসবেরি পাই বললি, কিছু হয়তো করেছিস, কখনো কি করেছিস কোনো প্রজেক্ট বা রিলেটেড কিছু? হ্যাঁ, আর্ডিনো দিয়ে করেছি। হ্যাঁ, তার মানে তো তাহলে তো বলতে পারবি। তাহলে বল, একটা আরডুইনো কি কাজ করে, মানে কি প্রজেক্ট করেছিস তুই একটু বল আর্ডিনো আরডুইনো মানে দিয়ে। ওই 7 সেগমেন্ট লাইট, এলইডি, তারপরে হ্যাঁ। তারপরে হচ্ছে বিভিন্ন তাহলে ধরনের আরো কিছু দিন। তাহলে তুই 7 সেগমেন্ট এলইডিটাই যদি ধরি আমি, তাহলে সেভেন এলইডিটা ওখানে মাইক্রো আরডুইনো দিয়ে ওর কাজ কি? ওর এরকম একটা 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ছিল, মানে প্রত্যেকটা 7টা করে সেগমেন্ট আছে এরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার এইটাকে বিভিন্ন, মানে এই 7টা এলইডিকে আমি কন্ট্রোল করে এবার এটাকে 0 থেকে 9 অবধি বিভিন্ন নাম্বারে লিখতে পারি। বেসিক্যালি কনসেপ্টটা এরকম, তাই তো?
হ্যাঁ এইটা তাহলে আমার ডিসপ্লেটা হচ্ছে ইনভার্টার, আর এইটা আমার হচ্ছে আর্ডুইনো বা এটা যে কোনো একটা মাইক্রো কন্ট্রোলার আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার এইটার থেকে তো আমার সিগন্যাল এখানে যাবে এবং আলটিমেটলি ওটা সেইভাবে কন্ট্রোল হবে। তাহলে এবার যদি এটা মাইক্রো কন্ট্রোলার না বলে আমি মাইক্রো প্রসেসরই বলি, মাইক্রো প্রসেসর দিয়েও একই কাজ হবে। তাহলে এটা কি মাইক্রো প্রসেসরে, তাহলে যদি ওটা প্রসেস সামথিং, তাহলে কি প্রসেস করছে এখানে? মানে কিভাবে কি কাজ করছে। হ্যাঁ, তার মানে প্রসেস কি করছে, আলটিমেটলি একে একটা সিগন্যাল পাঠাচ্ছে, তাই তো? মানে মানে বেসিক্যালি প্রসেস সাম নাম্বার, বা আরো এটাতে বললে কি জিরো আর ইলেকট্রনিক্স কি সব জিরো আর ওয়ান দিয়ে তো। হ্যাঁ হ্যাঁ তার মানে কি করছে, তার মানে এ কিছু একটা অপারেশন করছে, করে একটা নাম্বার প্রসেস করছে, সেই নাম্বারটা এখানে পাঠাচ্ছে, সেটা আইদার ওয়ান অথবা জিরো, এবং সেইটার করসপন্ডিং এই 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লের কোনো একটা সেগমেন্ট হয় জ্বলবে অথবা নিভবে, তাই তো? হ্যাঁ তাহলে এই হচ্ছে ব্যাপারটা, মাইক্রো প্রসেসর জিনিসটার প্রসেসর ব্যাপারটা এখান থেকেই পেলাম। এবার একটা জিনিস, সেটা হচ্ছে মাইক্রো। মাইক্রো কেন বলা হচ্ছে বলতো? তাহলে প্রসেসর ব্যাপারটা বোঝা গেল, এবার মাইক্রো, মাইক্রো কথাটা কোথা থেকে আসছে, কি মনে হয় তোদের? হ্যাঁ রে বাবল, কথাটা আটকে গেল। অনেক ছোট ছোট মানে অনেক ছোট ছোট সার্কিট ফার্কিট আছে ওখানে, ডিজিটাল সার্কিট করা হ্যাঁ, হয়েছে। ব্যাপারটা এরকমই। ব্যাপারটা কীরকম দেখ, আমরা নর্মালি এতদিন কি পড়েছি, একটা জেনার ডায়োড পড়েছি, তারপরে আমরা ট্রানজিস্টার পড়েছি, তারপরে মসফেট পড়েছি, তারপরে সব জেকে ফ্লিপ ফ্লপ হ্যান ত্যান পড়েছি। এবং একটা জেকে ফ্লিপ ফ্লপও কিন্তু সে আলটিমেটলি ট্রানজিস্টার দিয়েই তৈরি। বা তোরা যদি প্র্যাকটিক্যাল করে থাকিস, তোরা নিশ্চয়ই IC7 প্র্যাকটিক্যাল করেছিস, তাই তো? কি কোনটা? অপ্যাম্পের IC741 দিয়ে প্র্যাকটিক্যাল হ্যাঁ, করেছিস নিশ্চয়ই। তো ওইটা কি, ওইটা আলটিমেটলি, জেকে জেকে ফ্লিপ ফ্লপ IC741 দিয়ে না তো না, হয়। আমি অপ্যাম্পের কথা বলছি। হ্যাঁ ওপেন সে IC741। হ্যাঁ, তো সেখানেও কি, সেখানেও আলটিমেটলি অনেক ট্রানজিস্টার আছে। সেটা কি এরকম একটা ছোট্ট জিনিসের মধ্যে যারা 8খানা পিন ছিল, যেখানে আমরা বিভিন্ন পিনে অপারেশন করতাম, এবং এর মধ্যে কি আছে ইন্টিগ্রেটেডলি, এর মধ্যে আইসি কথাটা বা ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি, এর মধ্যে অনেক ট্রানজিস্টার আছে। তো মাইক্রো কথাটার কারণ হচ্ছে, কারণ আমরা চিপটা বলি বা যেইটা বলি, যে বা তোর কম্পিউটারে যে প্রসেসরটা আছে, প্রসেসরটা সাইজ এরকম হয়, ছোট্ট একটা সাইজ, এর মধ্যেই মানে তুই যেটা বললি অনেক নিউমেরাস, এর মধ্যেই সব ট্রানজিস্টার আছে, এর মধ্যেই যা কিছু দরকার ক্যাপাসিটর রেজিস্টার সব এর মধ্যেই ইন্টিগ্রেট করা আছে, যেই কারণে এর সাইজটা খুব স্মল। মাইক্রো বলা হয়, ঠিক আছে, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই গেল ব্যাপারটা। এবার যদি এটা হচ্ছে আমি যখন মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার পড়েছিলাম, এইরকম একটা নোট তৈরি করা ছিল, সেখান থেকে পড়েছিলাম, তো এখান থেকে তোদেরই মোটামুটি বলবো, এর ফলে কি বলতো সুবিধা হবে বুঝতে। তাহলে দেখ, এই যে এখানে বলা আছে, দেখ হোয়াট ইজ এ মাইক্রো প্রসেসর। দেখ বলছে কম্বিনেশন অফ মাইক্রো আর প্রসেসর। প্রসেসর মানে কি, ডিভাইস দ্যাট প্রসেসেস হোয়াট এভার, যেটা আমি বললাম। এখানে কি প্রসেস করবে, ইন দ্যাট কনটেক্সট দ্যাট নাম্বার, স্পেসিফিক্যালি বাইনারি নাম্বার, যেটা আইদার জিরো অথবা ওয়ান। ওকে, এবার প্রসেস করছে মানে কি, প্রসেস করছে মানে ম্যানুপুলেট করছে কিছু একটা। দেখ ইন জেনারেল ডিসক্রাইব অ্যাজ ম্যানুপুলেশন। এবার এই ম্যানুপুলেশনটা কীরকম হতে পারে, এই প্রসেস বা ম্যানুপুলেশনটা কীরকম হতে পারে সেটাই এবার দেখব। হ্যাঁ, এবার এবার যেটা বলছে মাইক্রো, মাইক্রো কথাটা কি, যেটা বললাম ওই যে অনেক রকম অনেক সাইজ অনেক ছোট্ট বলে আমরা এটাকে বলছি মাইক্রো। তাহলে মাইক্রো যখন বলছি, তাহলে কি কখনো মিনি প্রসেসর বলে কিছু ছিল? না শুনিনি তো মিনি প্রসেসর। হ্যাঁ, মিনি প্রসেসর বলে কিছু নাইও, এবং তার কারণটা এটাই যে
যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, হিস্টোরিক্যালি প্রথম যে কম্পিউটার ছিল না, অ্যানালগ কম্পিউটার যেটা বলা হয়, সেখানে অ্যানালগ কম্পিউটার হিউজ সাইজের হতো, মানে দুটো তিনটে রুম মিলিয়ে একটা অ্যানালগ কম্পিউটার থাকতো, এবং সেখানে ছোট্টখাট্টো অপারেশন করার জন্য বড় বড় ডিভাইস লাগতো। যেমন ধর ফর এক্সাম্পল আমাদের একটা ডায়োডের কাজ হয়। ডায়োডের কী কাজ? ডায়োড ধর একটা যদি এসি সিগন্যাল যায় তার মধ্যে দিয়ে ও একটা সাইডকে পাস করতে দেবে আর একটা সাইডকে পাস করতে দেবে না, এটাই সিম্পলি একটা ডায়োডের কাজ, হ্যাঁ তাই তো? কিন্তু যখন আমরা অ্যানালগ কম্পিউটার, একটা ডায়োড কীভাবে তৈরি হতো জানিস? একটা নর্মালি আমরা ডায়োড দেখেছি সেমিকন্ডাক্টর ডায়োড, খুব ছোট্ট হয়, কিন্তু অ্যানালগ ডায়োড যখন অ্যানালগ কম্পিউটার তৈরি হয়েছিল তখন অ্যানালগ ডায়োডগুলো ছিল বেসিক্যালি এক একটা তোর ওই সেই অ্যানোড আর ক্যাথোড সাইড থাকতো, যেটা তোর রাদারফোর্ডের মডেলে, সেই রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন না, মনে আছে তো? অ্যানোড ছিল, ক্যাথোড ছিল, সেখান থেকে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরোতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ওরকমই হচ্ছে একটা একটা অ্যানালগ কম্পিউটারে ডায়োডের ওরকম ফাংশন ছিল, মানে একটা এত বড় সাইজের আমার ওই ক্যাথোড রে টিউব লাগতো, যেটা ওই শুধু একটা ছোট্ট একটা ডায়োডের অপারেশন করতো। তার মানে কি সাইজটা আমার তখন হিউজ ছিল, এবং সেইখান থেকে যখন আমরা সেমিকন্ডাক্টর চলে এলো, একটা সেমিকন্ডাক্টর প্রসেসর চলে এলো, সাইজটা খুব খুব ড্রাস্টিক্যালি স্মল হয়ে গেল, যে কারণে ওটাকে একদম মাইক্রো বলে দিয়েছি আমরা, এবং তারপর থেকে মাইক্রো প্রসেসরই বলে, মিনি প্রসেসর বলে আলটিমেটলি কিচ্ছু নাই। ঠিক আছে? তাহলে এবার যদি ডেফিনেশন বলতে বলে হোয়াট ইজ আ মাইক্রো প্রসেসর, তখন তোকে এইটা লিখতে হবে, যদি 1 নম্বরে বা 2 নম্বরের দেয়। সেটা কি? দেখ, মাইক্রো প্রসেসর ইজ এ প্রোগ্রামেবল ডিভাইস দ্যাট টেক্স ইন নাম্বারস অ্যান্ড পারফর্মস অন দেম অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন। ওই যে বললাম প্রসেসর মানে কি? প্রসেস করে বা ম্যানুপুলেট করে। ম্যানুপুলেটটা কীরকম? সেটা হচ্ছে আইদার অ্যারিথমেটিক অপারেশন অথবা লজিক্যাল অপারেশন। বোঝা গেল? হ্যাঁ এবং এই যে ম্যানুপুলেশনটা হবে, এটা কি? এটা যেমন তেমন র্যান্ডম ম্যানুপুলেশন হবে? র্যান্ডম নয়। সেটা কিভাবে হবে? দেখ, অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম স্টোর্ড ইন দ্য মেমোরি, মানে ওই মাইক্রো প্রসেসরটার একটা মেমোরি আছে, সেই মেমোরিতে আমি যেই রকম প্রোগ্রাম স্টোর করে রাখবো, সেই প্রোগ্রামের অ্যাকর্ডিংলি ও না কিছু একটা নাম্বারকে ম্যানুপুলেট করবে। সেটা কীরকম ম্যানুপুলেশন? আইদার অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন হবে, এবং ম্যানুপুলেট করে কি করবে? দেখ, দেন প্রডিউসেস অ্যানাদার নাম্বার অ্যাজ আ রেজাল্ট অথবা আউটপুট। বোঝা গেল? হ্যাঁ তাহলে আমার, যদি আমি আবার তো 7 সেগমেন্ট ডিসপ্লের ওই ব্যাপারটায় ফিরে যাই, তাহলে এখানে কি করছে? যদি এটা মাইক্রো প্রসেসর না, আর কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার, এবং মাইক্রো কন্ট্রোলার জিনিসটা পরে পড়াবো, একটা মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ফারাকটা পরে পড়াবো, ঠিক আছে? পরে মানে ওটা ল্যাটার স্টেজে আসবে। তো যাই হোক, আমি যদি একটা মাইক্রো প্রসেসর দিই, তোর একটা 7 সেগমেন্ট ডিসপ্লেকে কন্ট্রোল করছি ধরি, তাহলে কি আমার মাইক্রো প্রসেসরটা এরকম আছে। এখানে আমি কি দিয়েছি? এখানে আমি কিছু দিয়েছি ইনস্ট্রাকশন, যেটাকে আমি যেটা আমি বলছিলাম, এই ব্যাপারটা যেটা হচ্ছে আমার এই যে অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম স্টোর্ড, যে প্রোগ্রাম স্টোর্ড বলছি, এই স্টোর্ড প্রোগ্রামটাই আলটিমেটলি আমার ইনস্ট্রাকশন। ঠিক আছে? এটা হচ্ছে আমার তাহলে প্রোগ্রাম স্টোর্ড। ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা দিলাম। এবার এ কী করবে? এই ইনস্ট্রাকশনটা এবার এ কিছু ইনপুট পাবে। ঠিক আছে? ইনপুটটা এখানে কি? ইনপুটটা এখানে হচ্ছে আমার কারেন্ট স্টেট অফ 7 সেগমেন্ট ডিসপ্লে। বোঝা গেল? এবং সেইটা কি আইদার অন হবে অথবা অফ হবে। তার মানে অন মানে সেটাকে আমি অন 1 ধরতে পারি, আর অফ মানে 0 ধরতে পারি। সেইটা অ্যাজ ইনপুট পাচ্ছে, আর ওর কাছে কিছু ইনস্ট্রাকশান আছে। এবারও কি করবে? এখানে এখানে এবারও ম্যানুপুলেশনটা করবে। ম্যানিপুলেশন করলো, করে রেজাল্টটা কি হবে? আইদার 0 অথবা 1 হবে। এবং এই রেজাল্টটা আমার কোথায় যাচ্ছে? এই রেজাল্টটা আমার যাচ্ছে ওই যে 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা আমার ছিল, সেইটার করসপন্ডিং ডিসপ্লেটা আমার অন হবে অথবা অফ হবে, মানে ডিসপ্লের সেই সেগমেন্টটা অন হবে অথবা অফ হবে। বোঝা গেল? তাহলে একটা মাইক্রো প্রসেসরের কাজ কি? ও অ্যাজ এ ইনপুট কিছু নিচ্ছে, হ্যাঁ এবং ওর মধ্যে কিছু ইনস্ট্রাকশন স্টোর্ড আছে। অ্যাকর্ডিং টু দ্যাট ইনস্ট্রাকশন ও সেই ইনপুটটা দেখবে, এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে ম্যানুপুলেট করবে, করে একটা রেজাল্ট দেবে, যেই রেজাল্টটা আমার আলটিমেটলি একটা ডিভাইসকে কন্ট্রোল করবে। ঠিক আছে?
বোঝা গেল তাহলে? হ্যাঁ আচ্ছা, এবার দেখ, এবার এই যে নীল রঙের যে ওয়ার্ডগুলো হাইলাইট করা ছিল সেগুলো একটু যদি এক্সপান্ড করা হয়, দেখ প্রোগ্রামেবল ডিভাইস। তো দেখ এখানে বলছে মাইক্রোপ্রসেসর ক্যান perform different sets of operation on the data it receives depending on the sequence of instructions supplied to the given program. এই যে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন এটাই হচ্ছে আলটিমেটলি আমার ওই যেটা হচ্ছে স্টোরড মেমোরি বলছি, ঠিক আছে? এটাই হচ্ছে স্টোরড মেমোরিটা। আলটিমেটলি কি কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি। ইনস্ট্রাকশনটা কীরকম হতে পারে? ইনস্ট্রাকশন ধর এরকম হলো যে প্রথম সেকেন্ডে তুমি 1 নম্বর ডিসপ্লে 1 নম্বর সেগমেন্টটা জ্বালাও, তারপরে সেকেন্ডে 1 নম্বরটা অফ করো, 3 নম্বরটা জ্বালাও, তারপরে সেকেন্ডে 3 নম্বরটা জ্বলবে কিন্তু 1 নম্বরটা তার সঙ্গে আবার রিপিট করবে। তো এইগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। এগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রাকশানটা, প্রথমে একটা 1 নম্বর ইনস্ট্রাকশান, তারপরটা 2 নম্বর, তারপরটা 3 নম্বর। এই ইনস্ট্রাকশানগুলো হচ্ছে স্টোর থাকে এবং এই ইনস্ট্রাকশানগুলো স্টোর করা যায় বা এই ইনস্ট্রাকশানগুলোকে প্রোগ্রাম করা যায়। সেই জন্যে এইটাকে আমরা বলি একটা প্রোগ্রামেবল ডিভাইস। মানে কি আমার প্রয়োজন অনুযায়ী আমি মাইক্রোপ্রসেসরটার প্রোগ্রামটা চেঞ্জ করতে পারি এবং আমি যেরকম প্রোগ্রাম লিখব আমার মাইক্রোপ্রসেসরটা সেরকম কাজ করবে, যেটা আলটিমেটলি তোর একটা আরডুইনো একটা মাইক্রো কন্ট্রোলার যদিও, তবুও আলটিমেটলি এই সেন্সে কাজ একই, যেটা তুই আরডুইনোতে করিস। তাই তো আরডুইনো কীভাবে প্রোগ্রাম করিস তুই? ওই তো ইয়ে তো ভয়েস সেটা ওই আইডি ইয়ে থাকে তো, হ্যাঁ, আইডি নো আইডি। আইডি আছে। তার মানে কি ওখানে আরডুইনো আইডিতে আমি কোড লিখি, ওখানে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখি। কোড লেখার পর কি হয়, ওই হ্যাঁ কোডটা দেখবি কম্পাইল করতে হয়। হ্যাঁ কম্পাইল করছি মানে আলটিমেটলি ওই কোডটাকে আমি ওই 0 আর 1-এ ভাগ করে নিলাম। মানে যেই কোডটা তুই লিখলি ওটাতে তুই ইনস্ট্রাকশনগুলো লিখলি তোর ভাষায়, তারপরে ওর আইডির যে ইন্টারপ্রিটার ও ওইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে 0 আর 1 নাম্বারে মানে চেঞ্জ করলো এবং সেই নাম্বারটাকে তারপরে ওই তুই ইউএসবি কেবল দিয়ে সেটাকে আরডুইনোয় তারপরে ট্রান্সফার করিস। তার মানে কি তখন ওই ইউএসবি কেবলের থ্রুতে তুই আরডুইনোর যে ডিভাইসটা হার্ডওয়্যারটা সেইটাকে প্রোগ্রাম করলি। বোঝা গেল? হ্যাঁ তাহলে এখন লিঙ্ক করতে পারছিস তো কিভাবে একটা অ্যাকচুয়াল মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর কাজ করে? হ্যাঁ, মানে আগে থেকে মানে আমরা যে মাইক্রো প্রসেসর গুলো ইউজ করি মোবাইলে, ওগুলো আগে থেকে প্রোগ্রাম করা থাকে। হ্যাঁ, একদমই তাই। এগুলো আগে থেকেই প্রোগ্রাম করা থাকে, এগুলো প্রি প্রোগ্রাম। এবং এগুলো কিছু কিছু জিনিস প্রি প্রোগ্রাম বা যে এই যে আমরা বলি যে সফটওয়্যারটা, বা তুই উইন্ডোজের ল্যাপটপের ক্ষেত্রে উইন্ডোজ বা লিনাক্সই বলি, আর ফোনের ক্ষেত্রে অ্যাপেলের আইওএসই বলি, অথবা তোর অ্যান্ড্রয়েড বলি, ওইটাই বেসিক্যালি প্রোগ্রামটা। অ্যান্ড্রয়েড সফটওয়্যার বলে না, সফটওয়্যার মানে কি আলটিমেটলি অ্যান্ড্রয়েড কোম্পানি ও কয়েকটা ইনস্ট্রাকশন সেট বানিয়ে রেখেছে, সেইটাকেই তোর ফোনের যে মাইক্রো প্রসেসর তার মধ্যে স্টোর করে রেখেছে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ। এবার ওইগুলো কি, ওইগুলো হচ্ছে যারা তোর যে ম্যানুফ্যাকচারার সে নিজে থেকে ওইটা তৈরি করে রেখেছে এবং সে তোকেও কিছু পাওয়ার দিয়ে রেখেছে। কী রকম পাওয়ার? যেমন তুই ধর বললি যে তুই অ্যালার্ম দিলি, ধর একটা, তুই অ্যালার্ম দিলি মানে কি তুইও একটা প্রোগ্রাম করলি আলটিমেটলি ফোনের মধ্যে। অ্যালার্মটা কি দিলি? যে আমি এখন 10টা বাজে, আমি 12টার সময় একটা অ্যালার্ম দিলাম। তার মানে কি ও যেই 10টায় বাজে 12টা একটা অ্যালার্ম দিলি মানে ওর মধ্যে একটা ক্লক পালস তৈরি হয়ে গেল। ও এবার গুনতে থাকবে টাইম, গুনতে 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 যেই 12টা বাজলো অমনি অ্যালার্মটা বেজে গেল। তার মানে কি তোকে অ্যান্ড্রয়েড কোম্পানি নিজে থেকে কিছু প্রোগ্রাম করে দিয়ে দিয়েছে স্পেসিফিক, এবং তোকেও কিছু পাওয়ার দিয়েছে নিজের মতো প্রোগ্রাম করার। বোঝা গেল? তাহলে মানে হ্যাঁ আলটিমেটলি হ্যাঁ তুই একটা ফোন ঘাটছিস, একটা ফোনে কিছু করছিস, মানে তুই একটা প্রোগ্রাম করছিস, মানে ওকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিস। ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশন হচ্ছে ইচ মাইক্রো প্রসেসর ইজ ডিজাইন টু এক্সিকিউট এ স্পেসিফিক গ্রুপ অফ অপারেশন, যেটা বলছিলাম 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে। সেই গ্রুপ অফ অপারেশনটাকে আমরা ইনস্ট্রাকশন সেট বলি। মানে আমি ধর 10খানা ইনস্ট্রাকশন দিলাম, ওই টোটাল 10খানা ইনস্ট্রাকশনটাকে আমরা বললাম একটা ইনস্ট্রাকশন সেট। ওকে, এবার টেক্সিন মানে ডাটা টেক্সিন মানে কি, মাইক্রোপ্রসেসর যে ডাটাটা নেবে ওটা কোথাও একটা থেকে আসতে হবে, সেটা আসবে কোথা থেকে? যেখান থেকে আসে সেটাকে বলে ইনপুট ডিভাইস। মানে একটা মাইক্রোপ্রসেসর যদি এরকম থাকে, এই যে এইটা যেটা ছবিটা এঁকেছিলাম, এই যে দেখ এখানে ইনপুট লিখেছিলাম, এই ইনপুটটা আলটিমেটলি হচ্ছে ইনপুট ডিভাইস। মানে মাইক্রোপ্রসেসর যে ডাটা পাবে ওটাকে ইনপুট ডিভাইস থেকে আসতে হবে। ওকে, এবার ইনপুট ডিভাইসের এক্সাম্পল কি? কম্পিউটার পড়ার সময় ছোটোবেলায় সবাই পড়েছিলাম ইনপুট ডিভাইসের আউটপুট ডিভাইস, তাই তো?
পড়েছিলাম না, হ্যাঁ কিবোর্ড মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর প্রিন্টার ডিসপ্লে এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। দেখ ওই আলটিমেটলি একটা হ্যাঁ কিবোর্ড বা একটা মাউস কি কাজ করে, ওই একটা কিবোর্ড বা একটা মাউস ইনস্ট্রাকশনই লেখে। তো এই কিবোর্ডটার কাজ কি, কিবোর্ডটায় তুই ধর তুই তোর নামটা টিপছিস ইন্দ্র, INDR এ টিপলি, কিবোর্ডটা কি করে বলতো, যেই আইটা টিপলি ওই আইয়ের কোরসপন্ডিং একটা 0 আর 1-এর ভ্যালু দিয়ে একটা, কারণ কম্পিউটার তো 0 1 ছাড়া কিছু বোঝে না, 0 আর 1-এর একটা ভ্যালু জেনারেট করে, সেইটা তোর কম্পিউটার যে i3 ইন্টেল i3 হোক বা ইন্টেল i5 হোক সেইখানে ওটা পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ। তোর কিবোর্ডটার কাজ। কিবোর্ডটা কি করে, তোর ভাষাটাকে ওর কম্পিউটারের ভাষায় ট্রান্সফার করে আর সেই ডাটাটা পাঠায় অ্যাজ এ ইনপুট। তাহলে মাইক্রো প্রসেসরের মধ্যে যে রেজিস্টার আছে, ট্রানজিস্টার আছে, ওইগুলো ইনপুট না? না রেজিস্টার, না না ইনপুট তো, এটা আমি ইনপুট হিসেবে কি দিচ্ছি না, ওগুলো ইনপুট না, ওগুলো কেন বলতো, ওটা তো ডিভাইসের মধ্যেই আছে, ওটা আলাদা করে আমার লাগছে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে আর একটু পরে আসছি আরও ভালোভাবে ক্লিয়ার হবে জিনিসটা। শুধু মানে তুই তুই তোর কম্পিউটারের ক্ষেত্রে ভাবিস না, তোর i3 বা i5 প্রসেসর কিছু তোর কম্পিউটার আছে, তো ল্যাপটপ আছে নিশ্চয়ই, হ্যাঁ, সেটা কি প্রসেসর, i3 ইন্টেল। i3। তার মানে কি, তুই যদি কম্পিউটারটা ল্যাপটপটা কোনোদিন খুলে দেখিস, দেখবি একটা ছোট্ট পাড়া চৌকো টাইপের জিনিস আছে, ওইটাই হচ্ছে শুধু প্রসেসরটা। প্রসেসর কোনোদিন দেখেছিস সামনে থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছিস? ওই ওই লম্বা করে নীল কালারের, হ্যাঁ হ্যাঁ চৌকো টাইপের থাকে, ছোট্ট পাড়া, খুব বেশি বড় না। হ্যাঁ তো ওইটাই হচ্ছে শুধু প্রসেসরটা। শুধু প্রসেসর দিয়ে কিচ্ছু হবে না, প্রসেসরটা শুধু প্রসেস করবে। তার সঙ্গে তুই একটা ইনপুট ডিভাইস দিলি, তার সঙ্গে একটা আউটপুট ডিভাইস দিলি, তার সঙ্গে একটা মেমোরি ইউনিট দিলি, তবে ওটা একটা গোটা কম্পিউটারটা বা তোর গোটা ল্যাপটপ সিস্টেমটা তৈরি হলো। ঠিক আছে, শুধু প্রসেসর দিয়ে তো আর কিছু হবে না, তাকে প্রসেস করার জন্য কিছু দিতে হবে তো। হ্যাঁ তো ওটাই। আর তুই যেটা বললি রেজিস্টার বা ক্যাপাসিটার, ওইগুলো ওই প্রসেসরটার মধ্যেই আছে। ওর মধ্যে সিলিকনের যেমন একটা ট্রানজিস্টার আছে, মসফেট আছে, সেরকম ওর মধ্যেই ক্যাপাসিটারও আছে, ওর মধ্যেই রেজিস্টারও আছে। সবই সবই ওই সিলিকন দিয়েই তৈরি বা জার্মেনিয়াম দিয়ে তৈরি, মানে ওই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে মাইক্রোপ্রসেসরের গোটা কাজটাই কি নাম্বার নিয়ে। এবার নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে বাইনারি নাম্বার, অবভিয়াসলি আইদার 0 অথবা 1। এবং এই প্রত্যেকটা বাইনারি ডিজিটকে, 0 আর 1-কে আমরা কি বলি, বিট বলি, একটা বিট। এটা জানা আছে নিশ্চয়ই, হ্যাঁ ওয়ান হ্যাঁ বিট। আর কি, একটা গ্রুপ অফ সরি, একটা গ্রুপ অফ বিটকে বলা হয় ওয়ার্ড। ঠিক আছে, আরেকটা জিনিস হয় বাইট। হ্যাঁ, 8 বিট এক বাইট। 8 বিট নিয়ে একটা বাইট হয়, তার মানে 8টা ডিজিট থাকলে টোটাল সিস্টেমটাকে আমরা বলি 1 বাইট। তো এটা নিয়ে আরও পরে আসছি। ওয়ার্ডটা হচ্ছে তেমন, ওয়ার্ডটা যখন 16 বিটকে নিয়ে একটা ওয়ার্ড হয়। ঠিক আছে, দেখ হ্যাঁ এখানে এগুলো ডিটেলসে দেওয়া আছে। এই যেখানে বিভিন্ন রকম মাইক্রোপ্রসেসর একটা উদাহরণ দেওয়া আছে, যে ইন্টেলের 8088, এটা একটা ইন্টেলের তৈরি মাইক্রোপ্রসেসর, বা মোটোরোলা 6800, এগুলো হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর। মানে এটা একটা ওয়ার্ড সাইজ 8 বিট, মানে এর ম্যাক্সিমাম ডাটা প্রসেস করতে পারবে, মানে অ্যাজ এ ইনপুট ম্যাক্সিমাম যে ডাটাটা নিতে পারবে সেটা সাইজ হবে 8 বিট। ঠিক আছে, বা এর প্রসেসিং ক্যাপাবিলিটি 8 বিট, মানে 8 বিট ডাটাকেই একসঙ্গে প্রসেস করতে পারবে। যদি তার চেয়ে বড় ডাটা দিয়ে দিস তখন কি হবে, তখন ওকে 8 বিটে ভেঙে নিতে হবে। ধর তুই 16 বিটে একটা ডাটা দিলি, ওটাকে 8 বিট প্লাস 8 বিটে ভেঙে নেবে, তারপরে প্রথম 8 বিটের জন্য অপারেশন করবে, তারপর সেকেন্ড 8 বিটের জন্য অপারেশন করবে। মানে ওর ম্যাক্সিমাম হ্যান্ডেলিং ক্যাপাসিটি হচ্ছে 8 বিট। সেরকম পরের স্টেজে ল্যাটার 16 বিট মাইক্রোপ্রসেসর কি, দেখ 8086 বা 6800, এগুলো হচ্ছে সব এই 16 বিট মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, 8 বিটকে আমরা বলি বাইট অথবা হাফ ওয়ার্ড, আর 4 বিটকে বলা হয় নিবিল। ঠিক আছে, NIBBLE। আর 32 বিটকে বলা হয় লং ওয়ার্ড, আর 16 বিট হলে সেটাকে বলা হয় ওয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ এখানে এখানে লিখে দিচ্ছি আমি। সেটা হচ্ছে একটা ডিজিট মানে হচ্ছে একটা বিট, ফোর ফোর বিট হচ্ছে এটাকে বলা হয় নিবিল। 8 বিট হলে এটাকে বলা হয় বাইট। 16 বিট হলে এটাকে বলা হয় ওয়ার্ড নর্মালি।
লং ওয়ার্ড। ওকে, এই গেল ব্যাপার। এবার যেটা বলছিলাম, অ্যারিথমেটিকে ওখানে বলেছিলাম যে ডাটা ম্যানিপুলেশন করছে একটা প্রসেসর। তো ম্যানিপুলেশনটা কীরকম, দুটো, একটা বলেছিলাম আইদার অ্যারিথমেটিক অপারেশন অথবা লজিক্যাল অপারেশন। এবার আমাকে অ্যারিথমেটিক অপারেশন কোনগুলো বলতো? এগুলো তো পড়েছিস নিশ্চয়ই, নাম্বার সিস্টেম, ডিজিটাল নাম্বার সিস্টেম অ্যারিথমেটিক পড়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ বিভিন্ন যোগ অ্যারিথমেটিক কোনটা? বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বল, শুনতে পেলাম না। যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেশন। যোগ বিয়োগ বেসিক্যালি। হ্যাঁ, গুণ ভাগও ঠিক। তাহলে কি অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন, হ্যাঁ, যেটা হচ্ছে তার মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, আলটিমেটলি এগুলো। ওকে, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল অপারেশন কোনগুলো? লজিক্যাল কোনগুলো রে? বিভিন্ন বুলিয়ান এক্সপ্রেশন। হ্যাঁ, বুলিয়ানগুলো বেসিক্যালি, বা বেসিক্যালি কোনগুলো, অ্যান্ড হচ্ছে লজিক্যাল, অর লজিক্যাল, তারপরে ন্যান্ড লজিক্যাল, একেবারে নট লজিক্যাল, নট লজিক্যাল, আর কিছু ছিল এক্সঅর ছিল, আর এক্স নট ছিল, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে মেইনলি লজিক্যাল অপারেশন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে লজিক অপারেশন। এই আইদার এরকম অ্যারিথমেটিক অপারেশন হবে অথবা লজিক্যাল অপারেশন হবে। একটা মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে এই দুটো কাজ করা, অ্যারিথমেটিক অপারেশন অথবা লজিক্যাল অপারেশন। ঠিক আছে, এখানে অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন এইসবগুলো বলা আছে। হ্যাঁ দেখ, আরও কিছু লজিক অপারেশন হয়, সেটা হচ্ছে শিফট লেফট, শিফট রাইট। তার মানে কি শিফট লেফট শিফট রাইট মানে কি জানিস? শিফট রেজিস্টার পড়েছিস নিশ্চয়ই, না এখনো পড়া হয়নি? হ্যাঁ, হ্যাঁ, এখনো হয়নি, আছে। জানিস, কনসেপ্টটা এরকম, ধর এখানে তোর একটা নাম্বার আছে, ধর একটা হ্যাঁ 4 বিট নাম্বার আছে, ধর ধর এরকম 0 1 1 1, এটা একটা 4 বিট নাম্বার। এটাকে তুই যে শিফট রাইট করবি, শিফট রাইট মানে কি, জিরোটাকে ওয়ানে চলে যাবে, ওয়ানটা এইখানে চলে আসবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, আর এই ওয়ানটা কি হবে, এই পজিশনে চলে যাবে। তারপরে এটা শিফট রাইট করলে কি হবে, 1 0 1। বোঝা গেল? হ্যাঁ, আর কিভাবে এটাকে লেফট শিফট করলে কি হবে, লেফট শিফট করলে এইটা এখানে চলে যাবে, এই ওয়ানটা ওয়ান এখানে চলে যাবে, উল্টে এই দিতে। ওয়ানটা এখানে চলে যাবে, আর এই জিরোটা এই ওয়ানের কাছে চলে আসবে। তখন কি হয়ে যাবে, তখন এটা যাবে 1 1 1 0, তাই তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেফট শিফট, আর এটা হচ্ছে রাইট শিফট। এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। ঠিক আছে, তো এই গেল। এরপরে কি আছে, হ্যাঁ এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম দেখ, স্টোরড ইন আ মেমোরি। যে কি স্টোর ইন, যে প্রোগ্রাম করা হবে ইনস্ট্রাকশানগুলো, সেই ইনস্ট্রাকশানগুলো একটা মেমোরিতে স্টোর থাকবে, এই কথাটা বলেছিলাম, মনে পড়ছে? এবার হ্যাঁ, তার এবার তার মানে আমার একটা মেমোরির ইয়ে চলে আসছে, মেমোরির ব্যাপার চলে আসছে। একটা শুধু মাইক্রো প্রসেসরের মধ্যে আলাদাভাবে কোনো মেমোরি থাকে না, তাকে এক্সটার্নালি একটা মেমোরি দিতে হয়। ঠিক আছে, তার সঙ্গে ফেচ করতে হয় মেমোরিটা। যেই মেমোরির মধ্যে ওই যে বললাম ইনস্ট্রাকশানগুলো সেভ থাকবে, বা ইনপুট যদি কোথা থেকে না পায়, মেমোরির মধ্যে সেভ থাকতে পারে, এবং আউটপুটটা সে যদি কোথাও না রাখে মেমোরিতে সেভ করে রাখতে পারে। আলটিমেটলি আমার একটা মেমোরি দরকার। ঠিক আছে, তাই এবার তাই প্রথমে তাই বলছে হোয়াট ইজ মেমোরি, তাহলে মেমোরি কি? একটা সিম্পল জিনিস বল, মেমোরি কি?
যেখানে জিনিসপত্র স্টোর থাকে, মানে স্টোর থাকে। বিভিন্ন তা ডেটা স্টোর থাকে। হ্যাঁ, স্টোর থাকে। আলটিমেটলি যদি আমি আরও একটু, হ্যাঁ ঠিকই বলেছি, এটা যদি আরও একটু এলাবোরেট করি, দেখ বলেছি যেখানে ইনফরমেশান ইজ কেপ্ট হোয়াইল নট ইন কারেন্ট ইউজ, মানে আমার মেমোরির প্রয়োজনই ওইটা, যে আমি যখন ওটাকে ইউজ করছি না, ফিউচারে কখনো হয়তো ইউজ করব, তার জন্য আমি এখন থেকে জিনিসটাকে স্টোর করে রাখছি, সেটাই হচ্ছে মেমোরি। ঠিক আছে, মানে আমার কারেন্টলি ইউজ করছি না, কিন্তু পরে আমার ইউজ করতে লাগবে, সেই জন্য হচ্ছে মেমোরি। এবার তার মানে দেখো যে মেমোরি ইজ এ কালেকশন অফ স্টোরেজ ডিভাইসেস, ইউজুয়ালি ইচ স্টোরেজ ডিভাইসেস ক্যান হোল্ড ওয়ান বিট। প্রত্যেকটা স্টোরেজ ডিভাইসে একটা করে বিট হোল্ড করতে পারে। এবার একদম ইউ একটা ইউনিট অফ স্টোরেজ ডিভাইস কি, যেটা তোদের পড়া হয়েছে অলরেডি, ফ্লিপফ্লপ। ফ্লিপফ্লপ পড়েছিস তো ডিজিটালে নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্লিপফ্লপ, হ্যাঁ। তাহলে হ্যাঁ ফ্লিপফ্লপের কী কাজ ছিল, ওটা একটা মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করতো না? হ্যাঁ, মেমোরি এলিমেন্ট। এবং ওইটা কি, ওটা একটা বিটকেই স্টোর করে রাখতে পারতো। এক বিটই স্টোর করে, হ্যাঁ। সেটা দেখ বলছে অনলি। ইচ ইচ স্টোরেজ ডিভাইসেস হোল্ড ওয়ান বিট। তার মানে ওই যে একটা স্টোরেজ, মানে জেকে ফ্লিপফ্লপটা বা এসআর ফ্লিপফ্লপ, ওইটা হচ্ছে আমার একটা স্টোরেজ ডিভাইস। এবং আমার মেমোরি কখন বলবো, ওরকম অনেক স্টোরেজ ডিভাইসের কালেকশানকে আমরা একসঙ্গে বলবো, সেটাকে একটা মেমোরি। ঠিক আছে, এবার দেখ এবার কী করা হয়, দেখ এই যে অনেক সময় কী করা হয়, ইন মোস্ট কাইন্ড অফ মেমোরি দিস স্টোরেজ ডিভাইসেস আর গ্রুপ ইন এইট। মানে কি আমরা আটে আটে ছাঁকে ছাঁকে রেখেছি, মানে আমরা একটা বিটকে তো স্টোর করে রাখবো না, যেহেতু আমরা 8 বিট মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করব, তার মানে আমার 8খানা বিটকে সাইমালটেনিয়াসলি স্টোর করতে হবে। তার জন্য আমার 8খানা স্টোরেজ ডিভাইসেস লাগবে, এবং ওই 8খানা স্টোরেজ ডিভাইসকে একটা গোটা ইউনিট ধরে নিচ্ছি। ওকে। হ্যাঁ, তাহলে র্যামও কি একটা মেমোরি? অবশ্যই, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের ফুল ফর্ম তো ওটাই। এবার দেখ কী বলছে, মেমোরি ইজ ইউজুয়ালি মেজার্ড বাই দ্য নাম্বার অফ বাইট ইট ক্যান হোল্ড। ওই যে বললাম 8খানা বিটকে নর্মালি, এটা এটা চেক, একটা মানে কী বলবো, এটা কেন, তুই প্রশ্ন করতে পারি কেন 8খানাকেই আমি ধরবো একটা ইউনিট হিসেবে। এটা মানে একটা কনভেনশন টাইপের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা মানে একদম ওই মাইক্রোপ্রসেসর তৈরির সময় যেহেতু 8 বিট মেমোরি নিয়ে, 8 বিট মাইক্রোপ্রসেসর নিয়ে প্রচুর কাজ হচ্ছিলো, সেই কারণে। তার মানে কি আমি এক একটা এক এক বিট মানে 8 বিট মানে 1 বাইট, তার মানে 1 বাইট মেমোরি নিয়ে আমরা এবার ভাববো। এবং এই যে বলছে মেমোরি ইজ ইউজুয়ালি স্টোর্ড বাই দ্য নাম্বার অফ বাইট ইট ক্যান হোল্ড। ঠিক আছে, তার মানে প্রত্যেক 8 বিট করে এক একটা ইউনিট ধরবো, সেই ইউনিটটাকে আমরা বাইট বলছি। এবং মেমোরিটা কীভাবে ক্যালকুলেট করবো, যে কতগুলো বাইট স্টোর করে রাখতে পারে। যেটা তোরা পড়েছিস, জানিস, তোর মোবাইলেরটা 64 জিবি বলিস, 64 জিবি মানে কি, 64 গিগাবাইট। হ্যাঁ, গিগা মানে কি, 10 টু দি পাওয়ার। গিগা, 10 টু দি পাওয়ার কত হয় গিগা মানে? 10 টু দি পাওয়ার 12 হয় বোধ হয়, তাই না? হ্যাঁ মনে হয়। হ্যাঁ, তাই 10 to the power 12। এবার বাই কনভেনশন একটা কিলোবাইট কীভাবে হয়, দেখ একটা কিলোবাইট হচ্ছে 10 টু দি পাওয়ার 10 বাইট, এটাকে একটা কিলোবাইট ধরা হয়। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024, ওই জন্য 1024 বাইটে হয় 1 কিলোবাইট। এবং 1 মেগাবাইট মানে কি, 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট। ঠিক আছে, এবং 1 গিগাবাইট মানে কি, 1 গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট। যেগুলো তোরা জানিস, 1 জিবি মানে 1024 হ্যাঁ, এমবি হয়, এমবি, এটা হ্যাঁ। জানিস নিশ্চয়ই। সেটাই হচ্ছে এই ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এখানে মেমোরি নিয়ে আরও কিছু বলা আছে, মেমোরি নিয়ে পরে আরও বেশি ডিটেলসে আসবো, এখন আর অত বেশি ডিটেলসে নাই। আলটিমেটলি মেমোরিটা আমার কোথায় কাজে লাগছে, সেটা হচ্ছে এখানে, যে মাইক্রোপ্রসেসর রিডস দ্য ডাটা ফ্রম দ্য মেমোরি হোয়েন ইট নিডস ইট। মানে ওই যে আমি বললাম যে ইনস্ট্রাকশানগুলো কী করছে, ইনস্ট্রাকশানগুলো মেমোরির মধ্যে স্টোর করে রাখছে, এবং একটা মাইক্রোপ্রসেসর কী করবে, ওই ইনস্ট্রাকশানগুলো অনুযায়ী অপারেশন করবে, এবং সেই ইনস্ট্রাকশানগুলো পড়বে কোথা থেকে, ওই মেমোরিটা থেকে। ওই জন্য বলছে রিডস দ্য ডাটা ফ্রম দ্য মেমোরি। ওই মেমোরিতে ইনস্ট্রাকশানগুলো সেভ আছে, সেখান থেকে ডাটাটা নিয়ে পড়বে এবং করেসপন্ডিংলি যে কাজটা করার দরকার সেটা করবে।
এবং কাজটা করে যদি কিছু ফল পায়, রেজাল্ট পায়, সেটাকে যদি প্রয়োজন হয় মেমোরিতে স্টোর করে রাখার জন্য, তখন আবার প্রয়োজনে সেটা কী করতে পারে, রাইটও করতে পারে মেমোরির মধ্যে, মানে মেমোরিতে রাইট করলো। ওকে, এই হচ্ছে মেমোরির কাজ। এবার আলটিমেটলি প্রডিউসেস মানে কি, যেটা বলছিলাম, তৈরি করে একটা রেজাল্ট। সেই রেজাল্টটা আর কিছুই না, জাস্ট একটা নাম্বার, জিরো অথবা ওয়ান অথবা তার কম্বিনেশনে কোনো একটা 8 বিট নাম্বার বা 16 বিট নাম্বার, যেরকম মাইক্রোপ্রসেসর সেরকম নাম্বার। আচ্ছা, তোর যে কম্পিউটারটা, ওটা বল দেখি কত বিটের, কত কত বাইটের কম্পিউটার? কত দুটো মানে বিট কত নাহলে জিবি? 64 বিট হয় তো। হ্যাঁ, কত বিট মানে প্রসেসরটা, আমি 64 মেমোরির বিট। কথা বলছি। হ্যাঁ, 64 বিট। ইন্টেল i5, i6, i3টা বোধ হয় 32 বিট, i5, i6 এগুলো বোধ হয়, এই i5, i7 এগুলো 64 বিট। ঠিক আছে, তো আলটিমেটলি তাহলে আমার একটা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম কীরকম হবে দেখ। মাইক্রোপ্রসেসরটা শুধু কাজ করতে পারে না, যেটা বললাম, এর তিনটে জিনিস লাগবেই। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস, মানে ইনপুট ডিভাইস মানে যেখান থেকে ডাটাটা পাবে, আউটপুট ডিভাইস মানে যাকে আলটিমেটলি ম্যানিপুলেট করে ডাটাটা দেবে। কারণ আলটিমেটলি আমার কিছু একটা, এই আউটপুটটাকে আমি কন্ট্রোল করতে চাই কিছুর জন্য, যেটা তো 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে 7 সেগমেন্ট ডিসপ্লে। যেটা তুই যদি একটা মোটরের স্পিড কন্ট্রোল করতে চাস, সেটা একটা মোটর, ডিসি মোটর হবে, বা যা খুশি হতে পারে। সেই আউটপুট ডিভাইসটা অবশ্যই লাগছে, না হলে আমার মাইক্রোপ্রসেসর ইউজ করার কোনো মানেই হয় না। আর একটা জিনিস যেটা অবশ্যই লাগবে, সেটা হচ্ছে মেমোরি। এই মেমোরিতেই কি আমার ওই ইনস্ট্রাকশন সেটগুলো সেভ থাকবে, এবং মাইক্রোপ্রসেসরটা যখন প্রয়োজন হবে সেই মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা পড়বে, এক্সিকিউট করবে, আউটপুটটাকে চেঞ্জ করবে, আর প্রয়োজন পড়লে মেমোরিতে সেটা রাইটও করতে পারে। এই গেল একটা, তাহলে ওটা আলটিমেটলি মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। এবার একটা মাইক্রোপ্রসেসরের ভেতরে কি থাকে, একটা মাইক্রোপ্রসেসরে দেখ মেনলি তিনটে পার্ট থাকে, এটা ডিটেলসে আরও পরে পড়বো 8085-এর যখন আর্কিটেকচারটা দেখবো। মেনলি তিনটে জিনিস থাকে, সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক অথবা লজিক্যাল ইউনিট থাকে, একটা একটা কন্ট্রোল ইউনিট থাকে, আর একটা থাকে অ্যারে অফ রেজিস্টার। এই রেজিস্টারটা কি, রেজিস্টারটা আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ মেমোরি, কিন্তু এটা কি, এটা ওই তো র্যামের মতো খানিকটা, মানে এটা, এই মেমোরিটা তোর খুব অল্প সময়ের জন্য ডাটাকে ধরে রাখতে পারে, যেটা আমার ম্যানিপুলেট করতে হবে। তার মানে কি, আমার মাইক্রোপ্রসেসরের মধ্যে যেটা বলছিলাম কোনো মেমোরি থাকে না, আলটিমেটলি ব্যাপারটা সেটা ভুল। মেমোরি ওর মধ্যেও থাকে ইন টার্মস অফ রেজিস্টার, যেগুলোকে আমরা রেজিস্টার বলি, কিন্তু সেইটা খুব কম টাইমের জন্য ডাটাকে ধরে রাখতে পারে, এবং সেই মেমোরিটা আমরা নিজের মতো ইউজ করতে পারবো না, ওইটা মাইক্রোপ্রসেসর নিজে থেকে ইউজ করতে পারবে। মানে আমি এক্সটার্নালি, ধর আমাকে ম্যানুফ্যাকচারার একটা মাইক্রোপ্রসেসর বানিয়ে দিয়েছে, আমি আর ওর রেজিস্টারটাকে কোনোভাবেই ইউজ করতে পারবো না। ওর রেজিস্টারটা শুধু মাইক্রোপ্রসেসরটা নিজের যে মাইক্রো প্রসেসর, মানে প্রসেসের পারপাসেই একমাত্র ইউজ করতে পারে। ওকে, তো আলটিমেটলি একটা মাইক্রোপ্রসেসর এই তিনটে পার্ট হয়, একটা অ্যারিথমেটিক অথবা লজিক্যাল ইউনিট, যেটাকে এএলইউ বলে, আর একটা কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে অ্যারে অফ রেজিস্টার্স। এইগুলো নিয়ে আবার, আর 8085 নিয়ে যখন ডিটেলসে পড়বে, এগুলো আরও ভালোভাবে কোনটার কী কাজ সেটা পরে বোঝা যাবে। ঠিক আছে, দেখ এখানে একটা ব্লক ডায়াগ্রাম করে দেওয়া আছে, এটা হচ্ছে গোটা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেমটা, সেটাকে এই তিনটে পার্টে লেখা আছে, এএলইউ, রেজিস্টার অ্যারে, আর একটা কন্ট্রোল ইউনিট। তো এবার মেমোরি নিয়ে এখানে একটু ডিটেলসে বলা আছে, মেমোরিটা ওটা নিয়ে পরে আরও আলোচনা করা যাবে, তো অল্প করে বলে দিচ্ছি। দেখ, র্যাম রম এগুলো জানিস নিশ্চয়ই, রিড অনলি মেমোরি আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এগুলো হচ্ছে মেমোরি, আরও পরে ডিটেলসে আছে, তখনই আরও ডিটেলসে পড়বো। এবং মেমোরি ম্যাপ হয়, মেমোরি ম্যাপ মানে কি, আমি যে বললাম, দেখ প্রথম যখন মেমোরি কি বলেছিলাম, ওটা একটা কালেকশন অফ স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ ইউনিট, এবং একটা স্টোরেজ ইউনিট কি, যেটা আমার জেকে ফ্লিপ ফ্লপ হতে পারে, এসআর ফ্লিপ ফ্লপ হতে পারে। এবার আমার কালেকশান অফ সামথিং, তার মানে আমাকে এবার কালেকশান যেটা আছে টোটালটার একটা হিসাব রাখতে হবে, যে আমি, আমার কাছে কতগুলো কালেকশান আছে। তোর কাছে যদি একটা 10,000 টাকার কালেকশান থাকে সবার কাছ থেকে নিয়ে, তো তোর কাছে একটা হিসাব থাকতে হবে যে আমি অমুকের কাছ থেকে এত টাকা নিয়েছি, আর এর থেকে এত নিয়েছি, এর থেকে এত নিয়েছি। তাহলে আলটিমেটলি একটা হিসাব রেখে একটা সিস্টেম তৈরি করলি। সেরকম আমার কাছে একটা মেমোরি আছে, মানে আমার একটা হিসাব রাখতে হবে যে আমার কতটা মেমোরি আছে, এবং আমি যদি বলি ঠিক আছে আমি এই পরিমাণ মেমোরিটাকে ইউজ করব, তাহলে আমি কিভাবে সেটাকে কন্ট্রোল করব। যে কারণে মেমোরিকে ম্যাপিং করা হয়। ম্যাপিং করা হয় কিভাবে, যেমন আমাদের বাড়িঘর ম্যাপিং করা হয় ঠিক সেইভাবেই, তাকে একটা অ্যাড্রেস দেওয়া হয়। তোর বাড়ির একটা নাম্বার আছে নিশ্চয়ই, একটা ফ্ল্যাটের নাম্বার আছে, একটা রুমের নাম্বার আছে নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, তার মানে তোর ধর একটা, আমি যদি তোর বাড়িতে একটা চিঠি পাঠাতে চাই, তাহলে তোর বাড়িটাকে চিনবো কীভাবে, তোর অ্যাড্রেসটা লিখে দেবো, ঠিক ওই জায়গায় যেয়ে চিঠিটা পৌঁছে দেবে। ঠিক সেরকমই তুই যদি একটা মেমোরি, তো একটা হিউজ
এরিয়া, তার মধ্যে কোনো একটা জিনিসকে স্টোর করে রাখতে চাস। এবার ফর এক্সাম্পল তুই যদি তোর মোবাইলের জিনিস থাকে, তুই একটা কিছু ডাউনলোড করলি, তুই সেটাকে তোর কম্পিউটারে ধর কম্পিউটার সি ড্রাইভেও স্টোর করে রাখতে পারিস, অথবা ডি ড্রাইভেও স্টোর করে রাখতে পারিস। আবার সি ড্রাইভে করলে তার কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে স্টোর করে রাখতে পারিস, সেটা তোর কন্ট্রোলে আছে। এবং ওই যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করছিস, তার মানে কি তোর ওই ফোল্ডারটা ট্র্যাক রাখতে হবে, যে আচ্ছা তার মানে আমার কাছে অমুক নামের একটা ফোল্ডার আছে। সেই ট্র্যাকিংটা রাখা হয় অ্যাড্রেস, মানে ওদেরকে একটা অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়া হয়, যে সেটা সেটাও আলটিমেটলি নাম্বার হিসেবেই, সেটা 000 থেকে শুরু হয়, এফ অবধি হয়। ওকে, এইটা হচ্ছে এইটা 000 থেকে এফ মানে এইটা হচ্ছে খুব সম্ভবত 1 KB মেমোরির জন্য। ঠিক আছে, হ্যাঁ তার মানে প্রত্যেকটা একে মেমোরি অ্যাড্রেস দেওয়া হয়, প্রত্যেকটা মেমোরি ইউনিটকে। এবার এইটা নিয়ে আরও পরে ডিটেলসে দেখবো যে মেমোরিটাকে আমরা মাইক্রোপ্রসেসর সিস্টেমে কীভাবে ইউজ করছি। ওকে, তো এখানে পরে দেখা যাক, এগুলো এখন অত বেশি ইম্পর্টেন্ট না, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো পরে আরও ডিটেলস যখন দেখবো বলবো। এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার মানে আমার মাইক্রোপ্রসেসর জিনিসটা কীভাবে আসছে। তাই যদি একদম প্রথম থেকে বলি, প্রথমে যে কোনো রকম ক্যালকুলাস খুব ফাস্ট করার জন্য অ্যাবাকাস ছিল, এখনও অনেকে করে, সেটা খুব অনেক আগে তৈরি হয়েছিল। তারপরে এলো ইলেকট্রিক্যালে, এখানে বিভিন্ন রকম মেশিন তৈরি হলো। তারপরে ইলেকট্রনিক্সের জিনিস অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ইমপ্রুভ হতে থাকলো। এবার এখানে দেখ 1946 এখানে কয়েকটা হিস্টোরিক্যাল ইভেন্ট দেওয়া আছে, এগুলো জাস্ট এগুলো কোনোদিন পরীক্ষায় পড়ে না, খুব বেশি কেউ মনেও রাখে না, জাস্ট গল্পের মতো ইতিহাস জানতে হয় তাই জানি। কীভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে, কীভাবে কী হচ্ছে, সেগুলো সব বলা আছে। এই যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়া, এইখান থেকে আলটিমেটলি 8085 যে মাইক্রোপ্রসেসর, সেটাই এইখান থেকে তৈরি হয়েছিল, ওই জন্যেই দেওয়া আছে। তো এই সবগুলো হচ্ছে আলটিমেটলি এক ব্রেক থ্রু কোথায় আসছে, দেখ ডক্টর জন ভন নিউম্যান, এনাকে বলা হয় মাইক্রোপ্রসেসরের মানে গডফাদার যাকে বলা হয়, মানে ইনি প্রথম যে মাইক্রোপ্রসেসর তৈরি করেছিলেন বলা যেতে পারে, মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার করেছিলেন। কারণ মাইক্রোপ্রসেসরটা কি বললাম, খুব কমপ্লেক্স জিনিস, অনেক ওর ভেতরে অনেক অনেক সার্কিট আছে, অনেক ছোট্ট ছোট্ট জিনিস মানে ওর ওইটুকুর মধ্যে ঢোকানো আছে। তো ভন নিউম্যান প্রথম মাইক্রোপ্রসেসর মানে ওনার ওনার আন্ডারে, ওনার ইয়েতেই গাইডেন্সেই তৈরি করা শুরু হয়। তো তারপরে এবং তারপর থেকে বিভিন্নভাবে হতে মাইক্রোপ্রসেসরে আরও ইভলিউশন হতে থাকে। দেখ প্রথমে বাইপোলার ট্রানজিস্টার আবিষ্কার করে 1948 উইলিয়াম শকলি। তারপর থেকে হিউজ, মানে এই ট্রানজিস্টারের আবিষ্কার একটা বিশাল বড় আবিষ্কার ছিল, কারণ আলটিমেটলি একটা মাইক্রোপ্রসেসরের ভেতরেও সেই কয়েকটা ট্রানজিস্টারই আছে খালি, আর কিচ্ছু না। তো ওই ট্রানজিস্টারগুলি বিভিন্নভাবে অপারেশন করে বিভিন্ন একটা তোকে রেজাল্ট দিচ্ছে। তো এটা ফার্স্ট জেনারেশন বলা যেতে পারে একটা মাইক্রোপ্রসেসর তৈরি। সেকেন্ড জেনারেশনে দেখ আইবিএম চলে আসছে। আইবিএমের এখনও নাম জানিস তোর, আইবিএম এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে প্রচুর কাজ করে। মানে এরা সেই কম্পিউটিংয়ের প্রথম থেকেই ছিল, একদম মাইক্রোপ্রসেসর তৈরি থেকে এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে এরাই কাজ করছে। আইবিএমের নাম শুনেছিস তো নিশ্চয়ই, আইবিএমের কম্পিউটার থাকতে পারে, দেখবি কলেজের অনেক থাকতে পারে। হ্যাঁ তো আইবিএম সেকেন্ড জেনারেশন কিছু তৈরি করলো মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। তারপরে থার্ড জেনারেশনে আসছে 32 বিট মাইক্রোপ্রসেসর। তারপরে আরও যত এর এর সুবিধা কি, লো কস্ট, স্কেল ডাউন টু মিনি ফ্রেম, মানে আস্তে আস্তে বেসিক্যালি ব্যাপারটা অনেক উন্নতি করছি আমরা। মানে যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস বা মাইক্রোপ্রসেসর একটা রুল আছে, সেটা হচ্ছে প্রত্যেক 10 বছরে একটা মাইক্রোপ্রসেসরের সাইজ হাফ হয়ে যাবে, তার কস্ট হাফ হয়ে যাবে, আর তার টেকনোলজি ডবল হয়ে যাবে। এটা হচ্ছে একটা মানে থাম রুল টাইপের। এবং তুই ভেবে দেখ, আগে 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 টেলিফোন ছিল, এখন মোবাইলের মধ্যেই সব হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আলটিমেটলি ব্যাপারটা সেরকম। তো এইভাবে আস্তে আস্তে হিস্টোরিক্যালি ইভলভ করতে থাকছে। এবং তারপরে মেন জিনিস যেটা নামছে, মানে মাইক্রোপ্রসেসরের হিস্ট্রিটাকে একদম যে বদলে দেয়, সেটা হচ্ছে ইন্টেল কোম্পানি। ইন্টেলে এখনও i3 i5 i7 সব ইন্টেলের। ঠিক আছে, তো ওরাই 400 ফ্যামিলি, এগুলো হচ্ছে 4 বিট মাইক্রোপ্রসেসর ছিল, এগুলো দিয়ে ওরা প্রথমে শুরু করে। তারপরে আরও আস্তে আস্তে 8085 যেটা এখন পড়ানো হয় আমাদের, ওটাও ইন্টেলেরই আলটিমেটলি। এবার মাইক্রোপ্রসেসরে প্রোগ্রামিং করা হয়। প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বাইনারি কোড, যেটা মাইক্রোপ্রসেসর বেসিক্যালি বোঝে, 0 আর 1। এবং কিন্তু আমরা তো আর 0 আর 1 করতে পারি না, তার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে নেমোনিক কোড ইউজ করা হয় 8085 ক্ষেত্রে। কিন্তু নেমোনিক কোডটা পরে পড়াবো, দেখতে পাবি।
কিন্তু নেমোনিক কোডও এখন অনেক পুরনো হয়ে গেছে, এখন আরও অ্যাডভান্স লেভেলে চলে এসছে, যেটা তুই আরডুইনোয় করেছিস, আরডুইনো আইডিইতে। ওখানে কি তুই একদম সিতে কোড লিখেছিস, তাই তো? সি বা C++ যাই হ্যাঁ বলিস। হ্যাঁ তো সেরকম এখন আরও রাসপাই করলে সেটা তুই রাসবেরি পাই তুই পাইথনে করতে পারিস, ঠিক আছে? বা ESP32 নিয়ে কাজ করলে সেখানে তুই পাইথনেও করতে পারিস, সিতেও করতে পারিস। তো মানে এখন আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ চলে এসছে। তো আলটিমেটলি যতই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসুক, ডিভাইস লেভেলে কিন্তু সেটাকে ওই মেশিন ল্যাঙ্গুয়েজই হতে পারে বা হতে হবে, বা বাইনারি কোড 0 আর 1। সেইটা কীভাবে করে, সেটাই তোর আরডুইনো আইডি কাজ করে। তোর লেখা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ও একটা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেয়। এখানে এইসব লেখা আছে আরও অনেক সব। ফোরটানও অনেক পুরনো, ফোরটান আগেকার লোকেরা ইউজ করতো, এখন আর ফোরটানকে ইউজ করে না। তো এইসব ব্যাপার। এবার এইগুলো যদি চলে যাই ভালো করে, যেটা আমার দেওয়া আছে মাইক্রোপ্রসেসর হিস্টোরিক্যালি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এখান থেকে দেখ, প্রথম সেমিকন্ডাক্টর আইসি ইনভেন্ট হচ্ছে কত, 1957-এ। তারপরে এখান থেকে এই কয়েকটা লোক, এরা হচ্ছে আলটিমেটলি যারা ইন্টেল কোম্পানিটা তৈরি করে, রবার্ট নয়েস, গর্ডন মুরে, এসব নাম এদের। এদের নিজেদের কোম্পানি তৈরি করে, যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স, যেটাই পরে ইন্টেল নাম হয়। ওকে, এই তিনজন মিলে 1968-এ। জিকের জন্য খুব ভালো, জেনারেল নলেজের জন্য জেনে রাখতে পারিস। তারপরেই এবার আসল মাইক্রোপ্রসেসর ইভলিউশন শুরু হচ্ছে। মানে মাইক্রোপ্রসেসরের জিনিস নিয়ে যে মেন যে কোম্পানিটা বা যেই জিনিস যারা খুব বেশি কাজ করেছে সেটা হচ্ছে ইন্টেল আর মোটোরোলা। এই দুটো কোম্পানি মাইক্রোপ্রসেসর নিয়ে প্রচুর কাজ করেছে। তার মধ্যে ইন্টেলটা মানে মোটোরোলাকেও ছাপিয়ে গেছে বলতে গেলে। তাহলে কি দেখ, প্রথম ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসর দেখ। এবার দেখ, আমি সিলেবাসে যখন বলেছিলাম মাইক্রোপ্রসেসর ক্লাসিফিকেশান ছিল, সেই ক্লাসিফিকেশানের মধ্যে এখন ঢুকে গেছি, ঠিক আছে? এই ক্লাসিফিকেশানের মধ্যে ঢুকে গেছি। তো দেখ, ক্লাসিফিকেশান জেনারেশন ওয়াইজ, ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসর এগুলো হচ্ছে 4 বিট মাইক্রোপ্রসেসর, ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসরগুলো। যেটার কি এক্সাম্পল হচ্ছে ইন্টেল 4004, এটা মাইক্রোপ্রসেসরটার নাম, যেটা ওরা বানিয়েছিল 1951-এ। এটা একটা 4 বিট মাইক্রোপ্রসেসর। এর ক্লক স্পিড কত, 740 কিলোহার্জ। আর এটা কি দেখ, লেখা আছে ইট কুড এক্সিকিউট 60,000 ইনস্ট্রাকশন পার সেকেন্ড। আচ্ছা, এই ক্লক স্পিডে যে বললাম, ক্লক স্পিড ব্যাপারটা কি জানিস? এটা সম্বন্ধে কোনো ধারণা আছে? মানে ওই পালসিং ওরকম পালস। হ্যাঁ, মানে ধর, আহ, তো খুব খুব বেসিক লেভেলে বলতে গেলে ফ্লিপ ফ্লপগুলো পড়েছিস নিশ্চয়ই, সেখান থেকে ওইগুলো ছিল না। হ্যাঁ, এক বলতে লক পারি। আইফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফ্লিপ ফ্লপের ওই যে টগল করছিল, টগল ফ্লিপ, টি ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, এগুলো। বা কাউন্টার রেজিস্টারে কাউন্টার পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে কি ছিল, ওখানে একটা দেখ ক্লক পালস গেলে তারপরে ওর আউটপুটটা চেঞ্জ হচ্ছিল, তাই না? হ্যাঁ তো তার মানে আলটিমেটলি একটা ক্লক পালস গেলে, মানে একটা ক্লক পালস হচ্ছে এরকম হতে পারে, ধরে রাখ, মানে একটা যেটা নর্মালি স্কয়ার ওয়েভ টাইপেরই হয় একটা ক্লক পালস। তাই ক্লক পালসটা কি, এটা ভুল করলাম, এরকম স্কয়ার ওয়েভ হয় ক্লক পালসটা। এবং এটা একটা হ্যাঁ করে এরকম। ক্লক পালস পাস হলে, একটা করে ক্লক পালস পাস হওয়া মানে একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়া। অর্থাৎ অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাহলে হ্যাঁ একটা ক্লক পালস পার হওয়া মানে একটা ইনস্ট্রাকশন পার হওয়া। তার মানে এই ক্লক পালসের ফ্রিকোয়েন্সিটা যত বেশি হবে, তার মানে আমার তত বেশি আমার মাইক্রোপ্রসেসরটা ফাস্ট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোর তোর কম্পিউটারে ইন্টেল i3 আছে, তোর বন্ধুর কম্পিউটারে ইন্টেল i5 আছে, কোনটা বেশি ফাস্ট হয় যে কোনো কাজ করতে গেলে? i5। i5 কেন? কারণ ওর ওর ক্লক বিট পালসটা বেশি। বেশি। হ্যাঁ, ওর ক্লক পালসটা বেশি, আর কিচ্ছু না। ক্লক পালসটাই হচ্ছে মেন জিনিস। তাহলে হায়ার ক্লক ফ্রিকোয়েন্সি, তার মানে কি হায়ার স্পিড। ফ্রিকোয়েন্সি যত হাই হবে তত বেশি আমার মাইক্রোপ্রসেসরটা জোরে কাজ, তাড়াতাড়ি কাজ করবে, তত আমার কম্পিউটারটা ফাস্ট রান করবে, ঠিক আছে? তো
একদম প্রথমে দেখ 740 হার্জ কিলোহার্জ ক্লক পালস ছিল ফ্রিকোয়েন্সির, এবং এইটাকে 1/740 এইসব করলে দেখ তুই 60,000 টাইপের পাবি, মানে মানে 1 সেকেন্ডে 60,000 কালা ইনস্ট্রাকশনও এক্সিকিউট করতে পারতো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কি 1/টাইম পিরিয়ড, হ্যাঁ তো ওখান থেকে এটা এসছে। তারপরে ইন্টেলে 4040 একটা আরেকটু অ্যাডভান্স ভার্সান, এটা আলটিমেটলি ফার্স্ট জেনারেশন অফ মাইক্রো প্রসেসরই। ঠিক আছে, আর এটা কি ফার্স্ট জেনারেশন মাইক্রো প্রসেসরের ক্যারেক্টারিস্টিক্সটা কি, এটা হচ্ছে এই 4 বিট মাইক্রো প্রসেসর প্রথমত, আর দ্বিতীয়ত ক্লক পালসটা এই রেঞ্জে। ওকে, দেখ ম্যাক্সিমাম ক্লক পালস হচ্ছে 108 কিলোহার্জ হয়, না সরি, না এটা এটা হচ্ছে একদম মিনিমামটা, আর এটা হচ্ছে এটা যেটা 4004-এর যেটা ছিল সেটা হচ্ছে 740 কিলোহার্জ। ওকে, এবার হচ্ছে সেকেন্ড জেনারেশন মাইক্রো প্রসেসর, সেখানে কি, সেখানে হচ্ছে 4 বিটটা আমার 8 বিট মাইক্রো প্রসেসরে যাচ্ছে, যেটা আমার ইন্টেলে 8008। ঠিক আছে, এটা হচ্ছে 500 কিলোহার্জ, তার মানে এটা আগের পেজে যেটা ছিল এটা ভুল। ঠিক আছে, এটা একটু ভুল আছে, তার মানে এটা 740 কিলোহার্জ হবে না, এটা 108 কিলোহার্জ হবে। তাই দেখ, এবার দেখ ক্লক পালসটাও একটু বেড়ে গেছে, এবং তারপরে 8008-এর পরে 8080 এনেছে, সেটা দেখ ক্লক পালসটা 2 মেগা হার্জ অর্ডারে চলে গেছে, এতক্ষণ কিলো হার্জ অর্ডারে ছিল, এবার মেগা হার্জ অর্ডারে চলে গেছে। দেখ ইট ওয়াজ 10 টাইম ফাস্টার দ্যান 8008। কেন? কারণ ক্লক পালসটা দেখ বেড়ে গেছে, ওই জন্যে স্পিড বেড়ে গেছে। আর কি ছিল, আর হচ্ছে এটা 8 বিট মাইক্রো প্রসেসর। ওকে, হ্যাঁ তাহলে এটা সেকেন্ড জেনারেশন হলো। আচ্ছা, এই যে স্পিড গুলো, আচ্ছা এই যে স্পিড গুলো যে বাড়ছে, তার মানে কি ট্রানজিস্টরের কি সাইজ আরো ছোট হতে থাকছে? তাই জন্য ওখানে আরো ট্রানজিস্টর বেশি আমরা ইউজ করতে পারছি, তাই জন্য স্পিড বাড়ছে। মানে টু সাম এক্সটেন্ট তোর কথাটা একই, মানে ব্যাপারটা শুধু একটা জিনিসের ওপর ডিপেন্ড করে না, মানে শুধু যে ট্রানজিস্টার সাইজের ওপর তাও না, আবার ট্রানজিস্টারটাকেও কম্প্যাটিবল হতে হবে ওই, মানে ট্রানজিস্টার সাইজের সঙ্গে ক্লক পালসের কোনো সম্পর্ক নাই প্রথমত। ঠিক আছে, কিন্তু আমার ট্রানজিস্টার সাইজ বেশি কখন লাগবে, বেশি তখনই লাগবে, ওইটা তখন বেশি লাগে যখন আমি বিটটা বাড়াবো, মানে 8 বিট থেকে ধর 16 বিট মাইক্রোপ্রসেসর করছি, 16 বিট থেকে 30 বিটে যাচ্ছি, 32 বিটে, তখন আমার ট্রানজিস্টারের নাম্বারটা বাড়া বেশি জরুরি, কিন্তু ক্লক পালস বাড়া বেশি জরুরি নয়। এবার আমার শুধু ক্লক পালস বাড়লে যে স্পিড বাড়বে তা তো না, কারণ ধর 8 বিট মানে কি, 8 বিট মানে ও কনসিকিউটিভলি 8খানা ডেটা স্টোর করতে পারছে, মানে ধর 8খানা ডেটা এরকম স্টোর করতে পারছে 8 বিট মাইক্রোপ্রসেসর মানে, তার মানে কি, তার মানে ও ইচ পালসে পালসে ও 8 বিট ডাটা প্রসেস করছে। এবার এটাই যদি তোর একটা 16 বিট মাইক্রোপ্রসেসর হয়, তখনই কি হবে, যদি ক্লক পালসটা সেমও থাকে, তাও ও ইচ পালসে কি হবে, তখন 16 বিট প্রসেস করবে, তাই তো, তাই না? তার মানে স্পিডটা শুধু ক্লক হ্যাঁ পালসের উপর ডিপেন্ডেন্ট না, বিট বাইট কত বিটের মাইক্রোপ্রসেসর তার উপরও ডিপেন্ডেন্ট। এবং তুই যেটা বললি যে ট্রানজিস্টার সংখ্যা বাড়াতে হয় তখনই যখন আমি বিটটাকে চেঞ্জ করতে থাকবো, বিটটাকে বাড়াতে চাইবো, এবং যেহেতু নাম্বার অফ ট্রানজিস্টার বাড়াতে চাইছি, কিন্তু আমার জায়গাটা ওইটুখানির মধ্যেই রাখতে হবে, আমার সেমিকন্ডাক্টরটা ওইটুখানি চিপটা হবে, তার মানে আমার আলটিমেটলি সাইজটাকে রিডিউস করতেই হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তার মানে একই যদি ক্লক পালস হয়, একটা 16 বিটের থেকে একটা 32 বিট প্রসেসর অবভিয়াসলি ফাস্ট কাজ করবে, আবার যদি একই বিট হয়, একটা 500 কিলোহার্জের থেকে একটা 1 মেগাহার্জের প্রসেসর বেশি তাড়াতাড়ি কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারলি তো হ্যাঁ নাকি? ওই জন্য যখন তুই নতুন কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনতে যাবি, তো সবসময় যেটা দেখা উচিত সেটা হচ্ছে ক্লক পালসটা, ক্লক স্পিডটা, যেটা আমরা খুব বেশি দেখি না, আমরা অক্টা কোর, ডুয়াল কোর, কোর অবশ্যই দেখতে হয়, আমি এটা ডিসএগ্রি করবো না, কিন্তু যে জিনিসটা খুব বেশি দেখতে হয় সেটা হচ্ছে ক্লক স্পিডটা কত। কারণ তোকে হয়তো অনেক সময় দেখে না লোকেরা, যে কারণে তোকে অক্টা কোর হ্যান ত্যান বলে একটা কম ক্লক স্পিডের কম্পিউটার গতিয়ে দিতে পারে। এবং এখন অবভিয়াসলি প্রসেসর মানে সবই ওই 32, এখন সবই 64 বিট হয়ে গেছে, তো বিটটাও মোটামুটি একই থাকে, যেটা ভ্যারি করে দেখবি কম্পিউটার টু কম্পিউটার সেটা হচ্ছে ক্লক পালসটা। ঠিক আছে, তো ওই জিনিসটা দেখে সবসময় কিনবি ক্লক স্পিডটা কত। তো এই গেল, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অফ মাইক্রোপ্রসেসর।
এবার ইন্টেল 8085, যেটা নিয়ে আমরা বেশি ডিটেলসে পড়বো, কেন পড়ায় আমিও জানি না সত্যি বলতে। ইন্টেল 8085 কোথাও কাজে লাগে না এখন, কিন্তু আমার যেটা মনে হয় এটা আরও পড়ানোর কারণ এটাই প্রথম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, মানে মানে তোর ডিভাইস লেভেলে ধারণাটা বাড়ানোর জন্য হয়তো পড়ানো হয়, কিন্তু 8085 দিয়ে কেউ কাজ করে না। এখন সব র্যাসপাই ফ্যাসপাই চলে এসছে, এইসব তো কবেকার পুরোনো জিনিস, দেখ না 1976-এর জিনিস, তাও এখন পড়ায়, মানে জেনারেল কনসেপশনটা তৈরি করার জন্যই আমার ধারণা। যাই হোক, এটা আরও ফাস্ট, এটা হচ্ছে ক্লক স্পিড দেখ 3 মেগাহার্জ, এটাও 8 বিট মাইক্রোপ্রসেসর। তারপরে আসছে 16 বিট মাইক্রোপ্রসেসর বা থার্ড জেনারেশন মাইক্রোপ্রসেসর আসছে, সেটা কি ইন্টেল 8086 থেকে শুরু। এটা হচ্ছে প্রথম 16 বিট মাইক্রোপ্রসেসর এদের। এর ক্লক স্পিড দেখ 4.77 মেগাহার্জ, 8 মেগাহার্জ আর 10 মেগাহার্জ, এই তিনটে ভার্সান ছিল। আর এবার এর করেসপন্ডিংলি ডেটা বাস আর অ্যাড্রেস বাসগুলোও চেঞ্জ হয়। ডেটা বাস দেখ 16 বিট হয়ে যাচ্ছে, ডেটা বাসও যত বিট বাড়বে তত বেশি স্টোরেজকে মানে ও ফেচ করতে পারবে। মানে মানে একটা মাইক্রোপ্রসেসর আনলিমিটেড স্টোরেজকে দেখতে পারে না, ওরও একটা লিমিট থাকে, সেই লিমিটটা ডিপেন্ড করে ডেটা বাসের ওপর। পরে পড়াবো আরও ডিটেলসে বুঝতে পারবি, বা যদি তোদের আগে থেকে পড়ে থাকিস বুঝবি। ডেটা বাস যত বেশি হবে তত বেশি মেমোরিকেও ধরতে পারে। মানে ধর তোর মোবাইলের যে দেখবি, একটা জিনিস লক্ষ্য করেছিস নিশ্চয়ই, দেখবি তোর কম্পিউটারে বা মোবাইলে ধর যখন ফোন কিনিস লেখা থাকে যে যে ডিভাইসের মধ্যে ইনবিল্ড রোম দেওয়া থাকে, সেটা হচ্ছে 512 জিবি হয়তো দেওয়া আছে, বা মোবাইলের ক্ষেত্রে যদি 256 দেওয়া আছে প্লাস 256 অ্যাডিশনাল লেখা থাকে, মানে ওটা তুই এক্সটার্নালি লাগাতে পারবি, এরকম লেখা থাকে না? হ্যাঁ হ্যাঁ বা তোর যদি ল্যাপটপ হয় 512 টিবির ল্যাপটপ, 512 জিবির ল্যাপটপ, তার সঙ্গে লেখা থাকে প্লাস 512 জিবি এক্সটার্নাল তুই লাগাতে পারিস, এরকম লেখা থাকে, তাই তো? ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ ডিপেন্ড করে কিসের ওপর, তার মানে তোর যে 512 জিবি লাগানোর জায়গা আছে, ওখানে তুই যদি 1 টিবি লাগাস, তাহলে কি সেটা ও ধরতে পারবে? কোনোদিন ধরতে পারবে না। ধরতে পারবে না, তার কারণ হচ্ছে ওর ডেটা বাসের একটা নির্দিষ্ট বিটের ডেটা বাস। আমি যেমন যে ল্যাপটপ থেকে তোদের ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে 1 টিবি, এর স্টোরেজ হচ্ছে 1 টিবি, তার মধ্যে 512 কোম্পানি থেকে দেওয়া ছিল আর 512 আমি বাইরে থেকে লাগিয়েছি, কিন্তু আমি এরপর আর এটাকে কোনোভাবেই এক্সটেন্ড করতে পারবো না, কারণ এর ম্যাক্সিমাম, কারণ ওর যেটা বাস লেন্থটা ডেটা বাসটা ওটা হচ্ছে 1 টিবি, মানে খুব সম্ভবত 64 বিট হবে। ও 64 বিটে রিচ করে গেছে, 64 মানে 1 টিবি অ্যাক্সেস করতে পারে, তার বেশি ও ওয়ান টাইম অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, ওটা ডিপেন্ড করে এই ডাটা বাসের ওপর, কতটা মেমোরিও ফেচ করতে পারবে মাইক্রোপ্রসেসরটা, বুঝতে পারলি? হ্যাঁ এবার মানে এইভাবে আস্তে আস্তে এটা খুব ইন্টারেস্টিং জিনিস, যদি ভালো লাগে, খুব ইন্টারেস্টিং জিনিস। এইভাবেই তো কনসেপ্টটা তৈরি হবে, মানে ধারণাটা পড়তে পড়তে কীভাবে। এবার তুই আসল জিনিসগুলো, এইটা আমি যখন প্রথমবার পড়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম, আচ্ছা তার মানে আমার মোবাইলে যে জিনিসটা আছে এটা এইভাবে কাজ করে যাচ্ছে, এই জন্যে এই হয়, তার মানে আমি 256 বলেছে মানে এই জন্য আমি তার বেশি লাগাতে পারবো না। পড়তে পড়তে আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম, তখন আরও বেশি ভালো লাগাটা তৈরি হয়েছিল। তো তোদেরও যদি ভালো লাগে তাহলে এইভাবেই তৈরি হয়ে যাবে, মানে বুঝতে পারবি যত আরও বেশি মজা পাবি আর কি। তো এটা হচ্ছে থার্ড জেনারেশন গেল। আরও কিছু 16 বিট মাইক্রোপ্রসেসর এখানে উদাহরণ দেওয়া আছে, এগুলো দেবো, তোরা দেখে নিস, দিয়ে দেবো। তারপরে ফোর্থ জেনারেশন আসছে 32 বিট, 32 বিট মাইক্রোপ্রসেসর ফোর্থ জেনারেশন, যেটা ইন্টেলের 80386, এটা হচ্ছে 32 বিট প্রসেসর। এবং এখানে দেখ এটা অ্যাড্রেস বাস দেখ 4 জিবি অবধি মেমোরি ফেচ করতে পারতো, যেটা বলছিলাম অ্যাড্রেস বাসের ওপর ডিপেন্ড করে কত বিটের অ্যাড্রেস বাস, মানে সরি ডেটা বাস। দেখ 32 বিট ডেটা বাস, 32 বিট ডেটা বাসটা, ওই জন্যে 4 জিবি মেমোরি অ্যাক্সেস করতে পারে। এটা 64 হয়ে গেলেই এই অ্যাড্রেস বাস মানে হচ্ছে যেটা এক্সটার্নাল লাগাবো সেটা। না, অ্যাড্রেস বাসটা হচ্ছে অন্য জিনিস। বাস মানে কি, বাস মানে হচ্ছে তোর, মানে কি বলবো, ওটা একটা তারের বান্ডিল ধরতে পারিস। মেমোরি যখন পড়াবো বুঝতে পারবি, মানে তুই একটা মেমোরি কীভাবে অ্যাক্সেস করবি, ধর মেমোরিটা তো এরকম একটা ধর মেমোরি ডিভাইস আছে, তার এখান থেকে পয়েন্টারগুলো আছে, ঠিক আছে? এবার তোর এটা হচ্ছে মাইক্রো হ্যাঁ প্রসেসরটা, এর একটা বাস আছে, বাস মানে এরকম একটা এটা, এই নাম্বার অফ বাসটা প্রত্যেকটার সঙ্গে এখানে কানেক্ট হবে, প্রত্যেকটার সঙ্গে এইখানে কানেক্ট হবে, বুঝতে পারলি তো? তো এইটা হ্যাঁ যতগুলো হ্যাঁ বেশি হবে, এইটা যত নাম্বার অফ বেশি হবে তত বেশি আমি এখানে এর পাশাপাশি আরো একটা মডিউল লাগাতে পারবো, যদি এর বাস বেশি থাকে, তাই না? তো ওইটাই হচ্ছে বাস। হ্যাঁ এই এই লাইন, এই প্রত্যেকটা মানে এই এই তারের বান্ডিলটাকে বেসিক্যালি বাস বলা হয়।
তো তার মানে যত বেশি বাস মাইক্রোপ্রসেসরটা মানে বাসটা মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে আর মেমোরিটা এক্সটার্নালি লাগাতে হয়। তো যত বেশি মাইক্রোপ্রসেসরে বাস থাকবে তত বেশি মেমোরি ও অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? হ্যাঁ বোঝাতে পারলাম? হ্যাঁ তার মানে 32 বিট হলে দেখ 8 GB অবধি মেমোরিও মানে ফেচ করতে পারবে। ঠিক আছে, দেখ এতে 1.2 মিলিয়ন ট্রানজিস্টার ইউজ করা হয়েছিল, মানে ওই যে মাইক্রোপ্রসেসরটা আছে তাতে এত মিলিয়ন ট্রানজিস্টার আছে, 1.2 মিলিয়ন প্রায় ট্রানজিস্টার আছে। আর এই ক্লক স্পিড এখানে দেওয়া আছে 150 মেগাহার্জ। তোর যে ল্যাপটপটা ওটার ক্লক স্পিড কত বলতো জানিস? ওটা গিগাহার্জ অর্ডারে হবে অবশ্যই। ঠিক আছে, জেনে নিস, দেখে নিস কত, আজকে দেখিস তোর ল্যাপটপটা স্পেসিফিকেশানে দেখিস ক্লক স্পিড কত। দেখ তারপরে এবার এবার দেখ চেনাশোনা মাইক্রোপ্রসেসরের নাম শুনতে পাবি, ইন্টেল পেন্টিয়াম, যেটা প্রথম ল্যাপটপে ইন্ট্রোডিউস করা ছিল বা কম্পিউটারে 1993-1993-তে এসেছিলো। 66 মেগাহার্জ ক্লক স্পিড ছিল, 32 বিট মাইক্রোপ্রসেসর। তারপরে পেন্টিয়াম প্রো, মানে এগুলো তুই যদি কলেজের স্যারেদের জিজ্ঞাসা করিস ওনারা জানবেন, কারণ ওনারা এই সালে 1993-1995 ওনারা আমাদের বয়সে ছিলেন এবং ওনারা এইসব তখন এইসব নিয়ে কাজ করেছেন। ইন্টেল পেন্টিয়াম প্রো এলো। তারপরে খুব খুব মানে খুব ফাস্ট তারপরে চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছিস। তারপরে পেন্টিয়াম 2 জিওন, পেন্টিয়াম 4 ইন ডুয়াল কোর, হ্যান ত্যান এইসব আসবে। এতদূর হচ্ছে সিঙ্গেল কোর ছিল। আর এই যে তোর মোবাইলের মাইক্রোপ্রসেসর তোর নিশ্চয়ই 8 অক্টা কোর মাইক্রোপ্রসেসর, হ্যান ত্যান স্ন্যাপড্রাগন অমুক অক্টা কোর এরকম শুনেছিস নাম নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো এত দূর হচ্ছে ইন্টেল পেন্টিয়াম 4 অব্দি সিঙ্গেল কোর ছিল, তারপর থেকে ডুয়াল কোর। কোর মানে কি? কোর মানে বেসিক্যালি মানে এটা যদি অ্যানালজি দিয়ে বোঝাতে চাই, সিঙ্গেল কোর মানে হচ্ছে একতলা বাড়ি, ডুয়াল কোর মানে দুতলা বাড়ি, অক্টা কোর মানে 8 তলা বাড়ি। তার মানে বাড়ির যত বেশি তলা বাড়বে তত বেশি ওর প্রসেসিং পাওয়ার বাড়বে। ঠিক আছে, তো দেখ এটা ডুয়াল কোর এলো 2006-এ, 32 বিট আর 64 বিট। এবার এখান থেকে এবার আসছে 64 বিট মাইক্রোপ্রসেসর, ইন্টেল কোর 2 কোর i3 এগুলো সব 64 বিটই। ঠিক আছে, আমি বলছিলাম i3টা 32 বিট কিন্তু ভুল বলছিলাম, এটা 64 বিট। তারপর কোর i3 i5 i7, এখন তো আরও এগুলো সব, আর এগুলো হচ্ছে সব 5th জেনারেশনের মাইক্রোপ্রসেসর, যেগুলো হচ্ছে 64 বিট। ক্লক স্পিড দেখ 2 GHz থেকে 3.6 GHz। তোর তোর এটা চেক করে দেখিস তোর ল্যাপটপেরও ক্লক স্পিড এরকমই রেঞ্জে কিছু একটা হবে। আর মেমোরি রেঞ্জ, সরি মেমোরি রেঞ্জ, হ্যাঁ মেমোরি রেঞ্জ অনেক বেশি হয়। আর দেখ এখানে বলা আছে 9.2তে, মানে এত একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারে। ওটা কত বিটের মাইক্রোপ্রসেসর তার উপরে ডিপেন্ড করে হয়। এই 64 বিট বলে এই -9.2 × 10⁻18 থেকে +9.2 × 10⁻18 এতগুলো নাম্বার ওর মানে লিখতে পারবে তোর কম্পিউটারটা বেসিক্যালি। ঠিক আছে, হ্যাঁ তো এই ছিল মোটামুটি হিস্ট্রি। এখানে দেখ ইভলিউশনটা এখানে ছক আকারে দেওয়া আছে, গল্পের মতো দেখতে পারিস। এটা আমি তো দিয়ে দেবো, একটু কাটছাট করে পিডিএফটা দিতে হবে, সব দিলে হবে না। তো তারপর দেখে নিস, গল্পের মতো এগুলো পড়তে ভালোই লাগবে। দেখ কীভাবে একবারে 4004 থেকে শুরু করে এখন পেন্টিয়াম 4 হয়ে কোর i7টা জানা আমাদের, অ্যাটমটা আমিও জানতাম না। তো এইসবগুলো আছে আর কি। এখানে সব দেওয়া আছে কত ট্রানজিস্টার ইউজ করা আছে। দেখ 4004-এ মাত্র 2300 ট্রানজিস্টার ইউজ করা হয়েছিল, আর এখন 47 মিলিয়ন। কত মানে চেঞ্জটা, কত ড্রাস্টিক চেঞ্জটা বুঝতে পারছিস, কত হিউজ চেঞ্জ। হ্যাঁ তো এই আর কি। আর পিন কনফিগারেশনও হয়, 4004-এ 16 পিন ছিল, 8085টা 40 পিনের সম্ভবত। তো সেখান থেকে এখন দেখ 441 পিন, মানে 441টা পিন এখন, বা i7-এ দেখলে আরও বেশি, 1366টা পিন। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। মোটামুটি এটাই আজকে যা বলার এটাই ছিল। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোর বলা হলো না, সেটা বোধ হয় এটা মাইক্রো কম্পিউটার, একটা বেসিক ব্লক ডায়াগ্রাম আর মাইক্রো কম্পিউটার, এটা পরের দিন বলে দেবো। বা এটা এটা অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলার পড়ালে আরও ভালো বোঝা যাবে। আর যদি একদম বেসিক ব্লক ডায়াগ্রাম বলা হয় একটা মাইক্রো কম্পিউটারে, সেটা ওইটাই যেটা একটা ছিল না, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস আর
মেমোরি ওটা আর হচ্ছে একটা, মেমোরি। হ্যাঁ ওটা হচ্ছে একটা মাইক্রো কম্পিউটারটা মানে বেসিক্যালি একটা মাইক্রো প্রসেসর বেস সিস্টেম, যেখানে প্রসেসর থাকবে, তার সঙ্গে ইনপুট ডিভাইস একটা আউটপুট ডিভাইস আর মেমোরি, ওটা একটা মাইক্রো কম্পিউটার বলবো। ঠিক আছে, তো হ্যাঁ এটাও করতে পারিস অথবা এইটা। ঠিক আছে, এগুলো একটু কাটছাঁট করে দিয়ে দেবো। আর বল তাহলে আপাতত আজকে এতটাই, আর কিছু জিজ্ঞাসা থাকলে বল। না না, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি কেমন মানে বুঝতে পারলি তো সব আজকে যা বললাম? কেমন লাগছে সাবজেক্টটা? হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিসটা। হ্যাঁ মানে ইন্টারেস্টিং ভালো আছে। জানার অনেক। একদম মানে ভীষণ জানার, মানে তুই যদি অবশ্যই ফিজিক্সের সাবজেক্টগুলো তোকে খুব ভালো করে পড়তে হবে। কিন্তু তুই যদি প্র্যাকটিক্যাল নলেজ বেশি গেন করতে চাস, তুই যদি আর্ডুইনো ফার্ডুইনো দিয়ে কাজ করার খুব বেশি ইচ্ছা থাকে, মানে এগুলো কি বলতো, প্রথমে কেউই জানে না, তৈরি হয়ে যায়। মানে তুই যদি দু একটা করিস না, দারুণ ইন্টারেস্ট পাবি। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং আছে এখানে, মানে তোকে অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজের জাস্ট আপার ভার্সানটা লিখতে হবে জিনিসপত্র মানে কোড করার জন্য। তো দুর্দান্ত, মানে ওগুলো ভীষণ ইন্টারেস্টিং। ওইখানে তুই মানে পুরো একটা হোল অ্যালগোরিদম লিখবি খালি ওই কোড দিয়ে। তো এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। ও এগুলো এগুলো ভার্চুয়াল সিমুলেটারও আছে, আর একটু পরে পড়াই, তারপরে কথা বলবো। এখানে লিঙ্কটা দেওয়া আছে। তো এখানে তুই এই যে সিমুলেটার থেকে তুই ওখানে তুই মানে করতে পারিস, মানে 8085 ইউজ করে তুই বিভিন্ন অপারেশন ফর এক্সাম্পল কি, তুই ধর মাল্টিপ্লিকেশন করছিস দুটো নাম্বারের, বা দুটো 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 নাম্বারের, দুটো 8 বিট নাম্বারের যোগ করছিস, সেইগুলো সব বিটে ভেঙে 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 ওই ওই অ্যালগোরিদম লাগিয়ে করা যেতে পারে সুন্দরভাবে। মানে এইটা শিখে গেলে তুই বুঝতে পারবি আলটিমেটলি আমার একটা পাইথন ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে বা একটা সি ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, খুব ভালো বুঝতে পারবি। ইন্টারেস্টিং জিনিস আছে। এবার হ্যাঁ, কিন্তু তোকে অবশ্যই ফিজিক্সের জিনিসগুলো বেশি ডিটেলসে পড়তে হবে। কিন্তু অবসর সময়ে সময় নষ্ট না করে এইসব জিনিসগুলো ঘেঁটে দেখতে পারিস, খুব ভালো লাগবে, খারাপ তো লাগবে না শিওর। ঠিক আছে, তাহলে আর কিছু বলার থাকলে বল, নাহলে আজকে এখানেই শেষ করবো। হ্যাঁ, ঠিক আছে। আর যদি লাইভ ক্লাস করিস তাহলে মানে ভালো হয়, কারণ এই যে ইন্টারাকশানটা করছি না, এর মধ্যে আরও বেশি শিখতে পারবি। এবার আমি যদি একটা রেকর্ড করে দিয়ে দিই, আমারও হ্যাঁ পড়াতে মানে রেকর্ডের, আমি যেমন তোর সঙ্গে কথা বলছি, আমার নেচারটাও এরকম যে লাইভই আমি নিও যখন, ক্লাসটা, হ্যাঁ লাইভই নিও, লাইভে। লাইভই নিও। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, তো লাইভ করলেই বেশি ভালো হয়, ভালো জানতেও পারবি আর মজা পাবে। এবং তুই শুধু এই ব্যাপারটাই হচ্ছে আমার একটা ব্যাপার, তুই সিলেবাসের জিনিসে আবদ্ধ থাকবি না, তুই আউটার জিনিসে অনেক যা খুশি আমাকে জিজ্ঞাসা করতে পারিস। আমিও সেটা, আমি বেশিরভাগই জানি না, সেগুলো আমিও জানতে পারবো আর তোরাও জানতে পারবি। মানে জেনারেল নলেজটা বাড়বে, তো ক্রিটিক্যাল আচ্ছা, থিঙ্কিং বাড়ে, সবগুলো করলে আলটিমেটলি এগুলো কাজেই দেয় সব কিছুতেই। ঠিক আছে, তো লাইভ ক্লাসই এখনকার করিস, দিনে হ্যাঁ। তাহলে আমাদের এই কম্পিউটার গুলো 32 বিট আর 64 বিটে কেন বাউন্ড হয়ে গেছে? তার এখন আর বাড়ানো হয় না? এবার দেখ, এই এই যে এই প্রশ্নটা করলি না, এটা একটা কমার্শিয়াল ব্যাপার চলে এলো। এবার একটা কোম্পানি একটা জিনিস তখনই বানাবে যখন সেটা, যে কনজিউমার তার জন্য সেটা লাভজনক হবে। এবার তুই ধর যে অপারেশনটা করছিস, তুই একটা পাইথনে কোড লিখলি, সেটা রান করলি, 2-3 সেকেন্ডের মধ্যে রান করে আউটপুট পেয়ে গেলি। এবার তুই একটা 64 বিট থেকে যদি এখন 128 বিটে যাস, ওই দু সেকেন্ডটা হয়তো 1.5 সেকেন্ডে নেমে আসবে। তো আলটিমেটলি 0.5 সেকেন্ড বাঁচানোর জন্য তুই নিশ্চয়ই আরও এক্সট্রা 20,000 টাকা ইনভেস্ট করতে চাইবি না। না, যেগুলো কোয়ান্টাম কম্পিউটার আছে ওগুলো তো আরো বেশি বিট হয় না? হ্যাঁ ওগুলো হয়, ওই জন্যই কোয়ান্টাম কম্পিউটার তো অন্য জিনিস, সুপার কম্পিউটার যেগুলো, সেগুলো অনেক হাই বিট হয়, প্রচুর হাই বিট। মানে সুপার কম্পিউটার ধারণা, আমি নিজেও জানি না কত হাই বিট হয়, কিন্তু প্রচুর হাই বিট হয় এবং ওদের ক্লক পালসও দুর্দান্ত হয়। কিন্তু কন্ডিশন কি, একটা জিনিস সবসময় মনে রাখবি, পৃথিবীটা চালায় সেটা হচ্ছে টাকা। কত মানি ইনভেস্ট করছিস, সেটা মানিটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। যে কোনো জিনিস তুই ব্যবসায়ী করতে চাচ্ছিস, যাই করতে চাইছিস, কোনো কিছু হচ্ছে না মানে, আর একটা থামরুলো, কিছু হচ্ছে না মানে তুই একবার ভাববি পয়সার কি কোনো কেস আছে, সেই জন্য হয়তো হচ্ছে না। তো আলটিমেটলি ব্যাপারটা ওটাই। সুপার কম্পিউটার শ্রীরামপুর কলেজে কেন একটা সুপার কম্পিউটার নাই, কারণ হচ্ছে পয়সা। সরকারের অত পয়সা নেই, সরকার অত পয়সা ইনভেস্ট করবে না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো যেদিন, হ্যাঁ এবার আস্তে আস্তে ডেভেলপ হবে, 128 বিটও আসবে, একদিন না একদিন আসবে 128 বিট। আগে 32 বিট ছিল, 68 বিটে 64 বিট হয়েছে, 128 বিটও আসবে। একটু একটু টাইম লাগবে হয়তো, কিন্তু আসবে। কারণ কি, ওই যে বললাম, একটা থাম রুল আছে ইলেকট্রনিক্সে, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এর দাম হাফ হয়ে যাবে, টেকনোলজি ডবল হয়ে যাবে, আর সাইজ হাফ হয়ে যাবে। তো
তো আলটিমেটলি আসবেই, শ্রীরামপুর কলেজেও একদিন সুপার কম্পিউটার আসবেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বল আর কিছু থাকলে বল। না না, ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি আজকে ক্লাসটা। আমি আপলোড করে দেবো রেকর্ডেডটা, আর এটাও একটু কাটছাট করে নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে।